৫২ নিয়েও আমার আসলে সন্দেহ আছে। এগুলি কথা বলতে গেলে আমাদের পুরো হিস্ট্রিটাকে আসলে রিডিটিং করা উচিত আরকি। বাঙালি হাজার বছরের ইতিহাস এইসব ফালতু ন্যারেটিভ যে আসলে ফেল করে গেছে সেটাকে উনারা এখন এইসব সিডু বিতর্ক দিয়ে রিগেইন করতে চাচ্ছে না। সমস্যাটা হইছে এই যে একটা চাপানো বাংলা, একটা লিখিত বাংলা, এইটার সাথে হচ্ছে আমাদের যে সমাজের যে বাংলা সেটার একটা কনফ্লিক্ট আছে। কিন্তু আমাদের কি এই জিনিসটাকে রেজিস্ট করা উচিত? সংস্কৃত কলোনিয়াল বাংলা ভাষাটা শিখলাম আরকি। কিন্তু আজকে যদি আপনি একটা পত্রিকায় লেখা দিতে যান ওনারা কিন্তু লেখা কাইটা দিবে। আওয়ামী লীগকে ব্যাক করায় মিডিয়ার আসলে লাভ নেই। মব কালচার থেকে তারা সরে আসবে বলতেছে। আমি ওই মব কালচারের জায়গাটা নিয়ে খুবই ক্রিটিক্যাল। মানে এগুলি হচ্ছে আওয়ামী লীগের সাজানো নাটক। ইউএস এবং ইসরায়েল যেভাবে টার্গেট করতেছে, ওনারা ওই লাতিন আমেরিকাটা তো একদম কবজা করে নিছে। মিডল ইস্টে এখন কবজা করবে আরকি। মানে এখানে তো অল্টারনেটিভ কোনো ফোর্স তো নাই, আমি যেটা দেখি। আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড পডকাস্টের আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে আছেন ইমরুল হাসান ভাই। ভাই একজন লেখক, একজন অ্যাক্টিভিস্ট। ভাই কেমন আছেন? জি, ভালো। প্রথম যেই বিষয়টা দিয়ে শুরু করতে চাই, আমরা রিসেন্টলি ভাষা নিয়ে অনলাইনে খুবই একটা আলোড়ন দেখতে পেলাম। সেটা হচ্ছে এই যে ফার্সি, আরবি যে শব্দগুলা আমাদের ভাষার মধ্যে ইন্ট্রোডিউস করা হচ্ছে বলে একটা প্রতিবাদ শুরু হইছে। ইনসাফ, ইনকিলাব, আজাদি এই শব্দগুলা। এটা নিয়ে আমরা দেখতেছি যে আমাদের বুদ্ধিজীবী মহলে, পেপার পত্রিকায় খুব লেখালেখি হচ্ছে। এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন? এইটা আমি দেখি যে হচ্ছে এটা খুবই পলিটিক্যালি মোটিভেটেড একটা ঘটনা। ব্যাপারটা হইতেছে যে এটা আসলে কোনো তর্কের বিষয় না। এটা খুব সিডো একটা তর্ক। কিন্তু এইটাকে আসলে অ্যা ম্যা সারফেস লেভেলে নিয়ে আসা হইছে, হাইলাইট করা হচ্ছে একটা পলিটিক্যাল উদ্দেশ্যে। পলিটিক্যাল উদ্দেশ্যটা কিরকম? ধরেন ২৪ এর পরে যেটা হইছে, যেটা বাঙালি জাতীয়তাবাদের জায়গা, আ মা সেই জায়গাটা আসলে মানে আইডিওলজিক্যালি আসলে ফেইল করছে। মানে মূল ঘটনা যেটা ঘটছে মানে পলিটিক্যাল জায়গাগুলির বাইরেও। তো উনারা হচ্ছে এখন যেহেতু আবার একটা আ মানে পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, বিএনপির গভর্নমেন্ট আসছে এবং বুঝা যাচ্ছে যে প্রো ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টটা আরো শক্তভাবে, ওরা তো ছিলই, ইন্টারিমের সময়ই ছিল। আ এখন আরো শক্তভাবে ওদের কালচারাল জায়গাটা রিগেইন করতে চাচ্ছে। এই কারণে এই তর্কটাকে আসলে সামনে নিয়ে আসতেছে। আমার কাছে মনে হয়েছে যে মেইন উদ্দেশ্যটা হচ্ছে খুবই পলিটিক্যাল। এখানে ভাষার কোনো রাজনীতি নাই আসলে। কারণ উনারা ফেইল করছেন। উনারা উনাদের যে বাঙালি জাতীয়তাবাদের জায়গা বা বাঙালি হাজার বছরের ইতিহাস এইসব ফালতু ন্যারেটিভ যে আসলে ফেইল করে গেছে সেটাকে উনারা এখন এইসব সিডু বিতর্ক দিয়ে আসলে রিগেইন করতে চাচ্ছেন। আমি ওই গতকালকেই একটা প্রোগ্রামে গেছিলাম বা আজকে তখনই আমি ভাবতেছিলাম যে মানুষ এত মুখস্থ কথাবার্তা কেমনে বলে আরকি। মানে ধরেন বাংলাদেশে তো উর্দুর কোনো কিছু নাই। মানে একটা বাংলাদেশে কিন্তু সবসময় উর্দুভাষী একটা ছোট বাঙালি গোষ্ঠী ছিল। মানে যারা হচ্ছে ওই যারা বলে যে মাইগ্রেট করে আসছে। হ্যাঁ। ওই যে ইরানের বংশধররা, হুম। মানে বা তার্কির বংশধররা। তো উনারা তো কিছু ছিলেনই। উনারা রেজিমেন্টেড ফোর্স, মিলিটারির সাথে ছিলেন। তো এই কারণে পশ্চিম বাংলায় বরং হচ্ছে উর্দুভাষী কিছু লোকজন আছে। বাংলাদেশে যারা বিহার থেকে আসছেন ওনাদের একটা ছোট্ট একটা গ্রুপ আছে। কিন্তু ভাষার কথা যদি বলেন, মানে বাংলা মিডিয়াম তো এখনো ডমিন্যান্ট জায়গা। এখানে তো উর্দু ভাষার কোনো ডমিন্যান্স এর কোনো জায়গাই নাই। বরং যেটা হইছে যে ধরেন ব্রিটিশ পিরিয়ডে যখন শিক্ষা ব্যবস্থা শুরু হইছে, এর আগ পর্যন্ত কিন্তু দাপ্তরিক ভাষা ছিল হচ্ছে ফার্সি। লোকজন, আপনি শিক্ষিত লোক মানে হচ্ছে আপনি ফার্সি জানেন। এখন যেমন হইছে আপনি শিক্ষিত লোক মানে হচ্ছে ইংরেজি জানেন। কারণ হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে হচ্ছে ইংলিশ ভাষা মানে সরকারি ভাষা হয়ে উঠল আরকি। তো তখন শিক্ষা ব্যবস্থার মধ্যে হচ্ছে আপনার বাংলা ভাষাও ঢুকলো এবং বাংলা ভাষাটা তো হচ্ছে আসলে ওই ফোর্ট উইলিয়ামের প্রেসক্রাইবড সংস্কৃতাইজড একটা বাংলা ভাষা তৈরি হইল, লিখিত বাংলা ভাষা। এবং যে লিখিত বাংলা ভাষার সাথে আমাদের কথা বলার বাংলা ভাষার একটা বিশাল একটা ডিফারেন্স আছে। তো তখন হইছে কি, ওই যে মুসলমানরা তো আসলে আমরা যারা আ এই পূর্ববঙ্গের মুসলমান, আমাদের তো আসলে ঐরকম শিক্ষা-দীক্ষার জায়গাগুলিতে অ্যাক্সেস টা খুব কম ছিল। ওই জায়গাগুলিতে যাওয়া হইতো না। এখানে ঢাকার যে নবাব পরিবার ছিল, উনারা উর্দুভাষী ছিলেন। তো উনারা উর্দু চর্চা করতেন। আর যারা হচ্ছে শিক্ষিত হিন্দুরা ছিল,
উনারা তো বুঝতেন যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হইতে হবে, স্কুল কলেজ পাস দিতে হবে। তা নাহলে সরকারি চাকরি পাওয়া যাবে না। তো উনারা হচ্ছে ওই বাংলা ভাষাটা শিখছেন। তো শিখে ওনারা তখন ওনারা হচ্ছে উর্দুর সাথে একটা কম্পিটিশন ফিল করতেন। সেটা ধরেন ব্যাক ইন মানে ১৯১০-১৯২০ এর কথা আরকি। তারপর যখন মুসলমানরা বুঝলো যে আমাদের কৃষক যারা ছিলেন, আমাদের অ্যা দাদা, পরদাদারা উনারা বুঝলেন যে না শিক্ষা ঢুকতে হবে। তখন কিন্তু বাংলা মিডিয়ামেই ঢুকা হইছে। বাঙালি মুসলমানরা কিন্তু উর্দু শিখে নাই স্কুল কলেজে। শেখা শুরু করছে কিন্তু বাংলা দিয়েই। কিন্তু ওনাদের মধ্যে একটা চাপ তৈরি হইছে যে ওই লিখিত যে বাংলা, ওই হিন্দুয়ানি সো কল্ড, আমি এটা ইয়ের মধ্যে কোটেশন মার্কে বলতেছি, ওই বাংলাটা হচ্ছে আসল বাংলা। এবং ওনারা এটা শিখে হইতেছে সমাজের কাছ থেকে আলাদা হয়ে গেলেন। হুম। সমস্যাটা হইছে এই যে একটা চাপানো বাংলা, একটা লিখিত বাংলা, এইটার সাথে হচ্ছে আমাদের যে সমাজের যে বাংলা, সেটার একটা কনফ্লিক্ট আছে। উর্দু শব্দ, ফার্সি শব্দ এগুলি সব ভাষার মধ্যে অন্য হাজারটা শব্দ আছে। এখন ইংলিশ শব্দ আসবে। কারণ হচ্ছে আমরা সিস্টেমটা হচ্ছে এখন ইংলিশ ডমিন্যান্ট। ভাই কিন্তু আমাদের কি এই জিনিসটা রেজিস্ট করা উচিত? কোন লেভেলে আমাদের ভাষায় যদি অন্য ভাষা ঢুকে পড়ে, কোন লেভেলে যে আমি বলব যে, "না অনেক হইছে, আমার এটা আর ঢুকতে দেয়া যাবে না।" না, এইটা আমার মনে হয় রেজিস্ট্যান্স এর জিনিসটা মানে করার কিছু নাই আরকি। জিনিসটাকে ছাইড়া দিতে পারাটাই ভালো। অ্যাকোমোডেট করতে পারাটাই ভালো। আপনি দেখেন ইংলিশ কেন ছড়াইতে পারছে? ইংলিশে হচ্ছে হাজারটা শব্দ আছে। মানে আমি ঐদিন বলতেছিলাম যে আচ্ছা শব্দটা হচ্ছে এখন ইংলিশ। ওরা কিন্তু ইংলিশে নিয়ে নিছে। এটাকে মানে ইংরেজি শব্দ বানায় নিছে। তো এখন আমরা এই শব্দগুলিকে কেন মানে ধরেন ইংলিশ শব্দ বলব। মোবাইল ফোন তো মোবাইল ফোন ভাই। এইটারে মুঠোফোন কেন বলা লাগবে আরকি। আরে এইগুলা হইতেছে ওই যে আমি বললাম না যে আপনি শিক্ষিত হইছেন, আপনি একটু লেখাপড়া শিখছেন, আপনার ভাষাটা যেন আলাদা হইতে হবে। এই যে একটা জিনিস, এটা হচ্ছে সমস্যাটা আরকি। এখানে উর্দু ভাষা, ইংলিশ ভাষা এগুলি কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আমরা মনে করি আমার কথা যদি অন্য লোকজন বুঝে ফেলে তাইলে সেটা যেন আমি শিক্ষিত হইতে পারলাম না। আমাকে কিছু ওয়ার্ড ইউজ করতে হবে যেগুলি সাধারণ মানুষ বোঝে না। আমাদের আর্ট কালচারেও এরকম আছে যে একটু আপনি দামি শব্দ বলতে হবে, গালভরা শব্দ বলতে হবে। তো সমস্যাটা আমি দেখি হচ্ছে যে এই অ্যাপ্রোচটার যে একটা আ আ শুদ্ধ ভাষা তৈরি হয়ে আছে, একটা লিখিত ভাষা তৈরি হয়ে আছে এবং আমাদের একটা ডেইলি লাইফের একটা ভাষা আছে। এই ২ টা ভাষার মধ্যে আমরা মনে করি ডিফারেন্স যত বেশি হবে যেন ভাষাটা তত শুদ্ধ হইল। কিন্তু আমি মনে করি এই ২ টা ভাষার আ আ গ্যাপটা যত কম হবে, তত আমাদের জন্যও ভালো হবে। ভাষার মধ্যে যদি জড়তা থাকে তাহলে কিন্তু আপনি ঠিকমতো চিন্তা ভাবনা করতে পারবেন না। ভাষা তো আসলে ধরেন অনেকটা পোশাকের মতোই। আপনি যদি খুব আঁটো-সাঁটো পোশাক পরে থাকেন, জিনিসটা আপনাকে ফ্রিনেস দিবে না। তো যেভাবে মানুষ চিন্তা করতে পারে, কথা বলে, ওইটাকেই যত আমরা নিয়ে নিতে পারবো তত আসলে ভাষার জন্য ভালো হবে। এখানে শব্দের আসলে আলাদা কোনো মিনিং নাই। আপনি কিন্তু এটার একটা সিগনিফিক্যান্স আছে আরকি। পানি আর জলের এই যে ব্যাপার। যদিও ব্যাপারটা রিভার্স হয়ে গেছে। আপনি একটা কিছু মিন করেন আরকি শব্দ দিয়ে। মীর মোশাররফ হোসেন যখন লিখছেন, তখন উনি কিন্তু ভগবান বা ঈশ্বর লিখছেন। আল্লাহ লিখতে পারেন নাই। কারণ আল্লাহ লিখলে সেটা বাংলা ভাষা হইতো না। তো এইটা হচ্ছে মুশকিলটা আরকি। হুম। যে ধরেন একেকটা সময়ের বা একেকটা আ গোষ্ঠীর বা একেকটা ধর্মীয় জায়গা থেকে তো ভাষার চেঞ্জ হয়। ওই চেঞ্জ গুলি তো হবেই আরকি। তো আমরা যখন আ ওই মুসলমানরা যখন মানে ভাষায় কথা বলতে শুরু করবে, তখন এখানে তো আল্লাহ আসবে, রোজা আসবে, ফেরেশতা আসবে। এগুলি তো এখন ইরানিয়ান শব্দ না আরবি শব্দ সেটা তো আসলে মিন করে না। যেমন ধরেন হিন্দু ধর্মের কথা যখন বলবেন তখন সংস্কৃত শব্দগুলি আসবে। মানে সেটাকে যেমন ঠেকানোর কিছু নাই, এখানেও ঠেকানোর কিছু নাই। কিন্তু কথা হইতেছে আমরা ওই যে কলোনিয়াল পিরিয়ড এর সাহিত্যটাকে যেহেতু বেস ধরি, আমরা মনে করি যে না ওইখানে তো আ ওই এই শব্দগুলা নাই। তো সুতরাং এগুলি যেন করা যাবে না। যেমন ধরেন আমি দেখছি বাংলা মানে পশ্চিমবঙ্গের ভাষার সাথে এখানে এই আমাদের বাংলাদেশের ভাষার গ্রামাটিক্যাল একটা ডিফারেন্স এর জায়গা দেখবেন যে উনারা একার অনেক ইউজ করে। আমরা হচ্ছে আকার অনেক ইউজ করি ক্রিয়াপদের ক্ষেত্রে। ওরে আ নীল দরিয়া, আমার দেরে দে ছাড়িয়া। এটা কিন্তু আমাদের বাংলাদেশের ভাষা ছাড়িয়া। কিন্তু এটা যদি পশ্চিমবঙ্গের ভাষাই হতো বা শুদ্ধ যেটা কোট আনকোট লিখিত ভাষায় সেটা কিন্তু আমারে দে ছেড়ে। এখন ছাড়িয়া মানে আঞ্চলিক হয়ে গেছে। মানে এটা কেন রে ভাই? মানে আমি
আমার বাংলাদেশের ভাষায় কথা বলবে সেটা অশুদ্ধ হবে কেন? হ্যাঁ, আমি ভাই হচ্ছে মানে এই জায়গায় আমি একটা পয়েন্ট এড করি ভাই। কিছুদিন আগে হচ্ছে ওই যে বাংলা ভাষায় ফার্স্ট যেই বইটা বলা হয় যে কৃপার শাস্ত্রের হ্যাঁ, অর্থ হ্যাঁ, হ্যাঁ, অর্থ হ্যাঁ, কি? ওইটাও দেখবেন ওটা ময়মনসিংহের ভাষার। হ্যাঁ, ময়মনসিং কিছুটা ঢাকাইয়া ভাষায় হ্যাঁ, লেখা। হ্যাঁ, 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 সো এটা তাহলে মানে হ্যাঁ, খুব বেশি কি বলবো যে এই হ্যাঁ, শুদ্ধর যেই জার্নির এটা হ্যাঁ। মানে নতুন একটা ফেনোমেনা বলেই মনে হচ্ছে আরকি। মানে নতুন ফেনোমেনা না, মানে হচ্ছে যে এটা তো একটা জিনিস অনেকদিন ধরে চলতে থাকলে সেটা এস্টাবলিশড হয়ে যায়। তো আমাদের কথা হচ্ছে ওই জায়গাগুলিরে কোয়েশ্চেন করতে পারা ভালো বা বুঝতে পারা ভালো যে কোন হিস্ট্রিক্যাল রিয়ালিটিতে এটা তৈরি হইছিল। তো সুতরাং আমি বলতেছি না যে না পশ্চিমবঙ্গের লোকজনদেরকেও হচ্ছে ছাড়িয়া বলতে হবে, ছাইড়া বলতে হবে। উনারা উনাদের ভাষা বলুক। কিন্তু আমরা যদি এটা বলি এটা কেন ভুল হবে? কথা হচ্ছে এটা। আমি ইনসাফ বললে এটা ভুল হবে কেন ভাই? এ বলতে দেন না। আপনি বিপ্লব বলেন। মানে কিন্তু আমাদের এখানে যেহেতু লিখিত ভাষায় দেখবেন যে ইনসাফ শব্দটা খুব বেশি আসে নাই। ইনকিলাব শব্দটা খুব বেশি আসে নাই। সবসময় বিপ্লব, স্বাধীনতা এগুলি লেখা হইছে এবং আপনি যদি মুশকিলটা হইছে কি আপনি যদি পত্রিকার ভাষায় এখন তো Facebook আসাতে এই হেজিমনিগুলি ভাইঙা গেছে। এই লোকজন এইগুলি আর কেয়ার করে না এত। কিন্তু আজকে যদি আপনি একটা পত্রিকায় লেখা দিতে যান উনারা কিন্তু লেখা কাইটা দিবে। যেমন ধরেন আমি আমার পরিচয়ের লোকজন তো আসলে পরিচয় দেওয়াটা তো খুব মুশকিলের ব্যাপার। আমি তখন বলি কি পরিচয় দিবে? আমি বলি যে কবি আর ক্রিটিক বলতে পারেন। কিন্তু লোকজন দেখে ক্রিটিক লেখা থাকলেও বলবে যে হচ্ছে সমালোচক। আহ ভাই আমি তো সমালোচক না। মানে সমালোচক এবং ক্রিটিকের মধ্যে একটা ডিফারেন্স আছে যেটা আপনি সমালোচক দিয়ে এটা বুঝাইতে পারবেন না। হ্যাঁ, ক্রিটিক হচ্ছে যে একটা একটা অ্যাবস্ট্রাক্ট বিষয় হ্যাঁ, হ্যাঁ, জিনিসটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জিনিসগুলোর একটা মিনিং আছে না? তো এইরকম মানে আপনি হচ্ছে যেমন ধরেন আমি বলতেছিলাম যে ওই আব্দুল লতিফের ভাষা আন্দোলনের সময় একটা গান আছে বিখ্যাত যে, "ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়।" কিন্তু দেখবেন লোকজন এখন গানটারে গায় হচ্ছে ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় এবং বলেও ওরা আমার মুখের ভাষা। যে মানে ভাবে যেহেতু ভাষা আন্দোলনের গান ভাষাই বলছে মনে হয়। কিন্তু অরিজিনালটা যদি শোনেন ওরা আমার মুখের কথা। মানে উনার হচ্ছে আমরা তো কথা বলি। মানে আমরা তো আসলে ওই যে ভাষা উচ্চারণ করি না। কিন্তু দেখবেন যে আপনি যখন লিখিত ভাষায় আসবেন তখন এটাকে একটু গ্লোরিফাই করার, একটু গালভরা করার একটা টেনডেন্সি থাকে। আমি দেখি ওই টেনডেন্সিটা হচ্ছে খারাপ। মানে রেদার আপনি সংস্কৃত বলতেছেন নাকি উর্দু বলতেছেন নাকি ইংলিশ বলতেছেন। এগুলির চাইতে হচ্ছে যে আপনি যেভাবে যেটা ভাষাটা যেটা জ্যান্ত আছে, যেটা জীবিত ভাষা, যেভাবে ব্যবহার হইতেছে, সেটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারাটা হচ্ছে ঘটনা। আর ভাই সাহিত্যের কথা যেহেতু বললেন, বাংলা সাহিত্যের দিকে যদি আমি তাকাই, ওই জায়গায় আমি আসলে বাঙালি মুসলমানের রিপ্রেজেন্টেশন দেখতে পাই না। ওই জায়গায় আমি ফেরেশতাদের কাহিনী দেখতে পাই না। whereas আমি যদি আ বিদেশি সাহিত্য দেখি, রুশ সাহিত্য দেখি বা আমেরিকান সাহিত্য দেখি, ওই জায়গায় আমি ক্রিশ্চিয়ানিটির দেখি, রেফারেন্স দেখি। নট যে ওটা ওদের বিলিভের জায়গা থেকে আসতেছে। এটা কাইন্ড অফ ওরা মিথের মতো ট্রিট করতেছে। বাট ওইটা আসতেছে। যেহেতু এটা ওদের সংস্কৃতির একটা অংশ। বাট আমি বাংলাদেশী লেখকদের থেকে আমি ওই জিনিসটা দেখি না। যেন একটা মানে কি বলবো যে, বাংলা সাহিত্যের সাথে বাংলাদেশী মানুষের যে চলন-বলন ওইটার একটা ডিসট্যান্স ক্রিয়েট হয়ে গেছে। মানে এটা আসলে কেন? এইটা ওই যে আমার ধারণা ওই যে হিস্ট্রিক্যালি আসছে। ওই যেটা বলতেছিলাম আমাদের বাংলাদেশী মুসলমানের হাতে যখন একটু টাকা-পয়সা আসতে শুরু করলো, তখন আমরা বুঝলাম যে না আমাদের ছেলেমেয়েদেরকে পড়াশোনা করানো উচিত। এবং যখন আমরা পড়াশোনা করতে হচ্ছে স্কুলে গেলাম, তখন হচ্ছে আমরা ওই সংস্কৃত কলোনিয়াল বাংলা ভাষাটা শিখলাম আরকি। এবং আপনি সাহিত্যে হইতেছে গিয়ে একটা ট্র্যাডিশন থাকে। সেই ট্র্যাডিশনের বাইরে গিয়ে নতুন কিছু করাটা খুব কঠিন হয়ে যায় আরকি। এই কারণে আমি ধরেন ওই যে কায়কোবাদের যদি মহাশ্মশানও পড়েন দেখবেন যে ওটা রবীন্দ্রনাথের মতো ভাষাতে লেখা। হ্যাঁ? বা ওই যে ইসমাইল হোসেন সিরাজের যদি আপনি উপন্যাস পড়েন দেখবেন যে বঙ্কিমের উপন্যাসের ফরম্যাটে লেখা। উনারা এলিমেন্ট আনছেন ইসলামী এলিমেন্ট কিন্তু হচ্ছে এগুলি দেখা যাচ্ছে যে ফরম্যাটের কারণেও উনারা আটকে গেছেন। নতুন ফর্ম তৈরি করতে পারেন নাই। এই কারণে হচ্ছে কাজী নজরুল ইসলাম উনাকে যে অ্যাপ্রিশিয়েট করা হয় এখনো। কারণ হচ্ছে উনি ফর্মটাকেই চেঞ্জ করে ফেলছেন আরকি। যেমন এই উপাদানগুলি যে নাই তা না। যেমন ধরেন আপনি যদি আনোয়ারা উপন্যাসটা পড়েন, হ্যাঁ? আনোয়ারা উপন্যাসটা কিন্তু আমাদের এখানে ভালো উপন্যাস হিসেবে লিস্ট করলে এটার মধ্যে আসে না। কিন্তু ওই আনোয়ারা উপন্যাসটা শুরুই হইছে হচ্ছে সকালবেলা ফজর নামাজ পড়বে বলে হচ্ছে বন্যার পানি আসছে উঠানে, উজু করতে গেছে। এমন সময় শুনতেছে নৌকার ভিতর থেকে কেউ আজান কইরা মানে নামাজটা পড়ে হচ্ছে কোরআন শরীফ পাঠ করতেছে। শুরু হইছে এভাবে। তো
মানে এইটা তো আমাদের সমাজে ঘটে। মানে ফজর নামাজ পড়া, ইয়ে করা। কিন্তু আপনি দেখবেন যে আমাদের যেটা ভালো সাহিত্য, হাসান আইজুল হক, আখতারুজ্জামান ইলিয়াস, মাহমুদুল হক যাদেরকে আমাদের বলা হয় যে ভালো, ওইখানে দেখবেন ইসলাম নিয়ে বরং হাসি ঠাট্টা আছে। ওইটা নাই। কিন্তু যেগুলি ধরেন আমাদের সমাজের রিপ্রেজেন্টেশন গুলি আছে, সেগুলিকে ভালো সাহিত্য হিসেবে বলা হয় না আরকি। যেমন মাহবুবুল হক নামে একজন রাইটার আছেন। উনি নজরুলের কিছু সময় পরে চিটংয়ের। উনার একটা উপন্যাস আছে মফিজন নামে। ওইখানে আছে নায়িকা হচ্ছে পুঁথি পড়তেছে। হ্যাঁ? এইরকম ব্যাপার। কিন্তু ওইগুলি যখন আমাদের সাহিত্যে নাই সেটা না। আমার কথা হচ্ছে যেগুলি আমাদের সমাজের উপাদানগুলি আছে, সেগুলিকে আমরা ইনফিরিয়র সাহিত্য বানায় রাখছি। ওই যে আবুল মনসুর আহমেদেরও তো কাহিনী আছে। উনি যখন বই লিখছেন, বই লেখার পর হচ্ছে কলকাতার পাবলিশার এগুলি ছাপাইতে চায় নাই। কারণ হচ্ছে মুসলমানি শব্দ বাদ দিতে হবে। এই যে একটা ব্যারিয়ার ধরেন উৎপাদন ব্যবস্থাটা, এইটা তো আসলে ভাষার সাথে মানে এটাতে এফেক্ট ফেলে। যেমন ধরেন তখনকার সময়ে বাংলা ভাষার সব প্রেসগুলো বেশিরভাগই ছিল হচ্ছে আপনার কলকাতায়। আপনি একটা বই ছাপাইতে চান, কলকাতার কোনো প্রেস থেকে ছাপাইতে হবে। কলকাতার কোনো পত্রিকাতে লেখাটা ছাপাইতে হবে। তো ওখানে যারা সম্পাদকরা আছেন, উনারা তো উনাদের স্ট্যান্ডার্ডটা নিয়ে বসে আছেন। এবং এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে আপনি যদি এই উপাদানগুলিকে আনেন, এগুলিকে এডিটররা বাদ দিয়ে দিত। এবং এইটা স্টিল নাও এই ঘটনাটা বাংলাদেশেও ঘটে আরকি। যে ধরেন আপনি আগে যখনই একটু আল্লাহ, খোদা এগুলি বলতেছেন, তখন এগুলি মনে হইতো যে না চাপানো। মানে একটা হয় কি যে তখন বাংলাদেশে ধরেন যখন ব্যান্ডের গান শুরু হইল 80s 90s এর দিকে, তখন কিন্তু ইয়াং লোকজনের অনেক ভাল লাগছে। কিন্তু যারা বয়স্ক লোকজন এরা কি এত সাউন্ড দিয়ে বাজায় এই সেই এগুলো কিন্তু মানতে পারে নাই। তো সুতরাং নতুন একটা ট্র্যাডিশন শুরু করতে গেলেও কিন্তু ওই কানের মধ্যে একটু বাজে। একটু তো রেজিস্ট্যান্স থাকে। রেজিস্ট্যান্স আসে তখন কিন্তু বা মানে জিনিসটা আ মা মানে ট্র্যাডিশন হিসেবে সেট হইতেও সময় লাগে। তো আমার মনে হয় যে এই জিনিসটা ওই ১৯২০-৩০ এর পরে কাজী নজরুল ইসলামের পর থেকে ফররুখ আহমেদ, তারপর হচ্ছে সৈয়দ আলী আহসান, শাহেদ আলী অনেকেই হচ্ছে জিনিসটাকে নরমালাইজ করে ফেলতেছেন আরকি। সৈয়দ মুস্তফা আলী উনাদের লেখাগুলি যদি পড়েন তাইলে হচ্ছে আপনি দেখতে পাবেন যে ধীরে, ধীরে এই সমাজের জায়গাটা পাওয়া যাচ্ছে। যেমন ধরুন হুমায়ূন আহমেদের উপন্যাসে এগুলি পাবেন কিছু হইলেও। মানে যদিও উনার মধ্যে কিছু হাসি ঠাট্টা আছে কিন্তু উপাদানগুলি আছে। হ্যাঁ, মানে উনার মিক্সড বলা যায়। অনেক জিনিস দেখবেন যে এখনো আমরা সাহিত্যে আনতে ভয় পাই। যেমন ধরেন আমাদের এখন একটা বিশাল অংশ তো আসলে হচ্ছে মাইগ্রেট লেবার। কিন্তু আমাদের সাহিত্যে দেখবেন মাইগ্রেট লেবার নিয়ে খুব বেশি জিনিস নাই। এখনো পুরনো দিনের গ্রাম বাংলা রয়ে গেছে। বা ধরেন এনজিও তো একটা রিয়েলিটি গ্রামে গঞ্জে। আপনি এনজিও নিয়ে কিন্তু পাবেন না খুব বেশি। বা পাইলেও সেই বিপ্লবী বা টিনের চাল খুইলা নিয়ে যাচ্ছে। কিন্তু মানে ওই গদবাঁধা একটা ন্যারেটিভ পাবেন। তো এই সোসাইটির জায়গাটাকে সাহিত্যে নিয়ে আসাটা, এইটা হচ্ছে ওই যে হিস্ট্রিক্যাল কারণে আমি দেখি যে আমাদের এখানে ভালো সাহিত্য মানে হচ্ছে ওই মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, তারাশঙ্কর উনাদের সাহিত্য ভালো না তা না। উনারা তো আসলে একটা সমাজের রিপ্রেজেন্ট করেন আরকি। উনারা তো চাইলেও মানে মুসলমান সমাজের কথা লিখতে পারবেন না। কারণ উনাদের একজন লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার তো একটা ব্যাপার আছে। বা উনার হচ্ছে একটা কালেকটিভ যে সমাজের মধ্যে থাকেন সেই এক্সপেরিয়েন্সটাও ট্রান্সলেট হয় উনার সাহিত্যে। এখন উনার এক্সপেরিয়েন্স এর মধ্যে বা কালেকটিভ এক্সপেরিয়েন্স এর মধ্যে যদি না থাকে সেটা তো আসবে না। তো সেটা যারা এই সমাজের মধ্যে থেকে যারা রাইটার হয়ে উঠবেন তাদের মধ্যে এটা থাকবে। কিন্তু তাদের মধ্যে থেকে যখন এই জিনিসটা আসে তখন সেটাকে হইতেছে আমরা ভালো সাহিত্য হিসেবে দেখতে রাজি হই না। বা এদেরকে হচ্ছে আমরা মনে করি ইনফিরিয়র সাহিত্য। হুম। কিন্তু যেই জিনিসগুলি আছে সেই জিনিসগুলিকে রিকগনাইজ করা হয় না বা আমরা যেই প্যারামিটারগুলি দিয়ে সাহিত্যের ভালো-মন্দ যাচাই করি, এই প্যারামিটারগুলি প্রবলেমেটিক। প্যারামিটারগুলি থেকে যদি আমরা সরতে পারি, তাইলে অনেক, অনেক উপাদান পাবো যে এখানে আছে। হ্যাঁ? যেমন ধরেন আমরা বাংলা সাহিত্যের ইতিহাস বা ধরেন এগুলো তো পড়ি হচ্ছে বা কলকাতার যে ইন্টেলেকচুয়ালরা আছেন ওনাদের দৃষ্টিকোণ থেকে আরকি। তো উনাদের দৃষ্টিকোণ থেকে তো উনারা বলবেন। কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে যারা বলছেন, তাদের নাম গন্ধ কিন্তু খুব একটা পাবেন না। ওই আবুল মনসুর আহমেদের নাম কিছুটা আসে এখন। কিন্তু ধরেন আরো অনেক রাইটার কিন্তু আছেন। যেমন কামরুদ্দিন আহমেদ নামে একজন লোক আছেন। উনি হচ্ছে ধরেন অনেকটা আওয়ামী লীগের বুদ্ধিজীবী ছিলেন 60s এর দিকে।
উনার কিছু ওই আত্মকথা টাইপের বই আছে বা উনার কিছু ওইটা দেখবেন খুব বাংলাদেশ বেসড। তো আমার কথা হচ্ছে যখন আমরা বাংলাদেশ বেসড জিনিসগুলিকে নোটিস করতে পারবো, তখন আমরা একটা হিস্ট্রি পাবো। খুব কম হইলেও খুব অল্প জিনিস হইলেও আমার ধারণা এটা এক্সিস্ট করে। যেমন ধরেন মোহাম্মদ শহীদুল্লাহর কথা যদি ধরেন, আ আম তারপরে আব্দুল করিম সাহিত্য বিশারদের কথা যদি বলেন, উনারা তো একটা ট্র্যাডিশন। কিন্তু ওই ট্র্যাডিশনটাকে আমাদের এখানে হচ্ছে আননোটিসড করে রাখা হইছে আরকি। আমি দেখি যে এখানে বাংলাদেশী সমাজের রিপ্রেজেন্টেশন আছে, একটা ট্র্যাডিশনও আছে কিন্তু এই ট্র্যাডিশনটাকে হচ্ছে ইনফিরিয়র করে রাখা হইছে। এটা হচ্ছে ঘটনাটা। জিনিসটাতে একটা আসলে আধিপত্যের টাইপের বিষয় আছে এবং এটা আধিপত্য নিয়ে যদি আমরা বলতে চাই, তাহলে হচ্ছে রিসেন্ট কিছু ঘটনা, পিলখানার ঘটনা তো আছে। দেন হচ্ছে আমাদের হাদি হত্যা, ওনাকে যে মারা হইলো ডিসেম্বরে। সো এটার সাথেও ইন্ডিয়ার একটা যোগসাজশের ব্যাপার শোনা যাচ্ছে। সো আমি এই টাইপের জিনিসগুলা, মেইনলি পলিটিক্যাল কিলিং গুলা যখন দেখি, তখন আমি আসলে খোঁজার চেষ্টা করি যে আসলে এখান থেকে বেনিফিটেডটা আসলে কে হচ্ছে? সো পিলখানা হত্যা এবং হাদি হত্যা, এগুলার থেকে আসলে বেনিফিটেড কে হইছে? অ্যান্ড এটার পেছনে হাত কার, এটা আমরা বুঝবো কিভাবে? অ্যান্ড আমরা প্রতিটা যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, তাদেরকে আমরা দেখতেছি যে এগুলাকে কাইন্ড অফ এড়ায় যাওয়ার চেষ্টা করতেছে। হুম, হুম, হুম। বিচার করার কোনো তেমন একটা আর্জ দেখা যাচ্ছে না। সো এইটা কেন? পলিটিক্যালি খুব স্ট্রাইকিং একটা জায়গা আরকি। মানে ধরেন আওয়ামী লীগ তো আ পুতুল সরকার ছিল ২০০৮ এর পরে ইন্ডিয়ার, এটা আমরা বুঝতেই পারছি। কিন্তু তারপরেও ধরেন ইন্টারিম আসার পরেও কেন এই জায়গাটাকে ঠিক করতে পারল না? বা বিএনপি আসার পরেও কেন মনে হচ্ছে যে উনারা আরেকটা প্রো ইন্ডিয়ান গভর্নমেন্টই হইতে যাচ্ছে? হুম, তো এইটা আমার কাছে ওই যে এইটার সাথে হচ্ছে কালচারাল জায়গাটার যোগসূত্র আছে আরকি। যে মানে এর আগে পিলখানাটা নিয়ে বলি, ওই যে আমি যেটা বলতেছিলাম যে আননোটিসড রাখার। আপনি দেখবেন যে এই পিলখানা নিয়ে কোনো কথাবার্তা নাই। এই যে ১৭ বছর হইল, ১৭ বছরে পিলখানা নিয়ে কোনো আসলে ডকুমেন্টারি হইল না, কোনো আলাপ হইল না। ইন্টারিম আসার পরে হচ্ছে একটা তদন্ত কমিশন হইল। যেখানে কিছু কথা বাইর হয়ে আসলো এবং এই তদন্ত কমিশনের রিপোর্টটাও পাবলিক করা হয় নাই। এবং দেখেন যে এত কিছু নিয়ে আহাজারি আছে বাংলাদেশে, এত কিছু নিয়ে সাহিত্য আছে। কিন্তু ওই পিলখানার ট্র্যাজেডিটা নিয়ে কোনো ভালো সাহিত্য নাই, কোনো নাটক সিনেমাও হইল না। এইটা অনেকে বলে যে হাসিনার ভয়ে করত না। ভাই হাসিনার ভয়ে তো অনেক কিছুই করে নাই। এটা তো করাই যাইত। বাইরে থেকেও লোকজন করতেছে না। মানে হাসিনার সময় অল প্রাইম মিনিস্টার্স ম্যান ডকুমেন্টারি করল হুম। না? তো এরকম করা যায় না তা না। মানে আপনি চাইলেই এগুলিকে, কিন্তু এগুলি যে একটা সাহিত্য উপাদান বা এগুলি যে একটা ক্রুশিয়াল ঘটনা, এই আইডেন্টিফিকেশন এর জায়গাগুলি হচ্ছে মিসিং। মানে আমার কথা হচ্ছে এটা খুব আননোটিস থাকে। মানে একটা তো হচ্ছে ঘটনা, একদম দেখবেন যে যেগুলি জরুরি ঘটনা না, ওগুলিকে হচ্ছে হাইলাইট করে রাখা হয়। তো এগুলি কথা বলতে গেলে আমাদের পুরো হিস্ট্রিটাকে আসলে রিডিটিং করা উচিত আরকি। যেমন ৫২ নিয়েও আমার আসলে সন্দেহ আছে যে এইটা আসলে অনেক বেশি পরে এটাকে বাঙালি জাতীয়তাবাদের কোর ঘটনা হিসেবে এস্টাবলিশ করা হইছে। হুম। এটা অবশ্যই তো একটা ক্রুশিয়াল ঘটনা ছিল। কিন্তু যেভাবে এখন ব্র্যান্ডিং করা হইছে। একইভাবে ধরেন আমাদের এখানে পলাশীর যুদ্ধের কথা বলা হয় কিন্তু বক্সারের যুদ্ধের কথা বলা হয় না। বক্সারেরটা ঘটছিল, বক্সারের যুদ্ধের পরে কিন্তু হচ্ছে ইংরেজরা অফিসিয়ালি হচ্ছে দেওয়ানি পাইছে আরকি। তো এরকম একটাকে হাইলাইট করা হয়, আরেকটাকে ভুলায়া দেওয়া হয়। তো এখন এই ঘটনাগুলি কেন ঘটে? বা হাদির ব্যাপারটা, হাদির তো কিলিংটা আমি যদ্দূর মনে করি যে এটাকে একটা পলিটিক্যাল রং দেয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু এটা আসলে কালচারাল, উনি ভয়েস হয়ে উঠছিলেন। আপনি দেখেন আমাদের এখানে টক শোতে যারা কথা বলে বা ধরেন যদি YouTube এ ১০ টা পডকাস্ট দেখেন, আপনি কিন্তু সব একই ন্যারেটিভের মুখস্থ লোকজনকে পাবেন। এখানে কিন্তু একটা লোক পাবেন না যে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতেছে। একটা ভয়েস হয়ে উঠতেছে। তো আমরা যারা কথা বলি আমাদের ভয়েস তো খুব বেশি দূর পর্যন্ত পৌঁছায় না। কিন্তু হাদি ওই জায়গাটাতে অ্যাক্সেস করে ফেলছিলেন এবং বাংলাদেশের মানুষের ভয়েস হয়ে উঠছিলেন। তো যেই কারণে তাকে হচ্ছে আসলে খুনটা করা হইছে। এবং পিলখানার ঘটনাও যেটা বললেন যে এটা তো আসলে ইন্ডিয়াকে একটা আপার হ্যান্ড দিছে। এবং হাদির ঘটনাটাও উনারা একটা এক্সাম্পল হিসেবে তৈরি করতে চাইছে। তো এখন কথা হচ্ছে যে এটা ১৯৭১ এর পর থেকে এটা কেমনে চলে? যে ধরেন যেই গভর্নমেন্টই আসুক সেটা প্রো ইন্ডিয়ান হয়ে যায় কেন? এই যে এটার সাথে ওই যে কালচারাল ঘটনাটাও জড়িত। মানে যারা শিক্ষিত
বাঙালি, উনারা বাংলাদেশেরও, উনারা মনে করেন আমরা বাঙালি জাতীয়তাবাদের লোক। শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে হবে। আপনি একটা লোক পাবেন না যে শিক্ষিত এবং হচ্ছে ওই বুকিশ শুদ্ধ বাংলায় কথা না বলে। আমিও যখন এখন কথা বলতেছি, আমার কথা তো আসলে ওইটা হয়ে যাইতেছে। কারণ আমি ১০-১৫ বছরের ট্রেনিং, আমার ওই ভাষায় কথা বলতে হবে। চাইলেও কিন্তু আমি বাংলাদেশের মানুষের মতো করে কথা বলতে পারব না। তো হাদি যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, উনি ওই জায়গাগুলি থেকে ডিটাচ হইতে পারছিলেন। তো এরকম ডিটাচমেন্ট কিন্তু নাই। এখন বাংলাদেশে যারা ধরেন সচিব, উপসচিব পর্যায়ে আছে, যারা দেশটাকে চালান আসলে, বা যারা ধরেন বড়, বড় নেতা আছেন, ফখরুল ইসলাম আলমগীর বলেন বা সালাউদ্দিন আহমেদরা উনারা বলেন, উনারা তো আসলে শিক্ষিত মানুষজন। উনারা হচ্ছে ওই বাঙালি জাতীয়তাবাদের শিক্ষায় শিক্ষিত। এবং বাঙালি জাতীয়তাবাদ তো হচ্ছে আসলে ইন্ডিয়ান ন্যাশনালিজমের একটা পার্ট। তো সুতরাং উনারা প্রো ইন্ডিয়ান না হওয়াটাকে মনে করেন যে এটা একটা দোষ। মানে আপনি মানে বাঙালি জাতীয়তাবাদের সমর্থক হইতে হবে এবং এটা ইন্ডিয়ান ন্যাশনালিজমের সমর্থক হইতে হবে। তো এই কারণে আপনি যখনই একটা বাংলাদেশী একটা টোন নিয়ে দাঁড়ান, তখন মনে হয় যে না, এটা তো হচ্ছে এন্টি বাঙালি, এন্টি ইন্ডিয়ান। মানে যেই কারণে এস্টাবলিশমেন্টের মধ্যে মানে কালচারালি উনারা হচ্ছে ওই বন্ডিংটা আছে। আপনি ওই বন্ডিং এর বাইরে গিয়ে ওই ক্ষমতা কাঠামোর মধ্যে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন বা ধরেন কি বলবো যে ভালো নাট্যকার বলেন, ভালো ফিল্ম ডিরেক্টর বলেন, আ বড় ব্যবসায়ী বলেন। এরা তো আসলে এটা কানেক্টেড, সুপার কানেক্টেড আরকি। মানে একটা দৈনিক পত্রিকার সম্পাদক বলেন। উনারা হচ্ছে ওই আইডিওলজিতে সাবস্ক্রাইব করেন। এবং এই আইডিওলজির বাইরে গিয়ে যদি আপনি আসলে কথা বলতে যান, আপনি তো সিস্টেম থেকে বের হয়ে যাবেন। তো যেই কারণে যেই গভর্নমেন্টই আসে, এটা পলিটিক্যাল গভর্নমেন্ট তো আর দেশ চালায় না। দেশ চালায় হচ্ছে প্রশাসন, দেশ চালায় হচ্ছে মিলিটারি, দেশ চালায় হচ্ছে আপনার মিডিয়ার লোকজন। উনারা যদি পিলখানাকে ব্ল্যাক আউট করে দেয় বা জঙ্গি ন্যারেটিভ দিয়ে হাজির করে, তখন সাধারণ মানুষের তো বলার কিছু থাকে না। আমরা ফিল করি যে এখানে একটা নেগেটিভ কিছু হচ্ছে, কিছু বলতেছে না। ওই যে আমরা হচ্ছে একটা হচ্ছে ধারণা করি। কিন্তু ফ্যাক্ট গুলি তো উনাদেরকে নিয়ে আসতে হবে। এই জায়গাগুলি ব্লক করে রাখা হয় এবং এই জায়গাগুলি স্টিল ব্লক করে রাখা আছে। তো আমি মনে করি যে এখন আমরা যারা ইয়াং লোকজন আছেন, উনারা এই জিনিসগুলিকে টের পাচ্ছেন এবং উনারা যখন আজকে থেকে ১০-১৫ বছর পরে এই ক্ষমতার জায়গাগুলিতে রিচ করবেন, তখন জায়গাটা হয়তো আরো মানে আরেকটু ফ্রি হইতে শুরু করবে আরকি। আমি এটা মনে করি। ইয়াং মানুষজনের কথা যেহেতু বললেন, আ আমাদের জুলাই হইলো ২৪ এ। সো এখন জুলাইয়ের যেই আমাদের ন্যারেটিভ গুলা ছিল, তো ইন্টারিমের সময় আমরা দেখছি যে ইন্টারিম মানে ভালোভাবেই জুলাইকে সার্ভ করছে। ওইটাকে নিজের করে নিয়েই হচ্ছে সব কাজ করছে। কিন্তু এখন যখন নতুন একটা সরকার আসলো, বিএনপি সরকার, এই জুলাইয়ের ফলগুলা কি হারায় যাবে? মানে আপনি একটা জায়গায় বলছিলেন যে আ বিএনপি টিকে থাকবে যদি খালেদা জিয়া থাকে। অ্যান্ড খালেদা জিয়া না থাকলে বিএনপির অবস্থা আসলে খুবই সংকটাপন্ন হয়ে যাবে। খালেদা জিয়া থাকলে কি আসলে জিনিসটাকে অন্যভাবে ডিল করতেন? বা মানে এটা তো বলা মুশকিল, কিন্তু আমার ধারণা উনি অনেক ম্যাচিউরড ওয়েতে ডিল করতে পারতেন। মানে উনার নিজের একটা তো আসলে ক্ষমতা ছিল। মানে উনি দলের লোকজনকে উনার কথা শুনতে বাধ্য ছিল। মানে উনাকে ক্রস করে কেউ কথা বলতে পারত না। এখন মানে তারেক রহমানের হয়তো ওই জায়গাটা আছে। কিন্তু মানে এটা এখনো ভিজিবল না আরকি। আমি দেখি না যে ধরেন উনি ডিসিশন মেকার, কিন্তু উনি তো অনেক বেশি মনে হচ্ছে কম্প্রোমাইজড অবস্থায় আছেন আরকি। মানে যেটা আমার কাছে খুব মনে হচ্ছিল যে এই সরকার গঠন হইছে তো ধরেন ১০ দিন হয়ে গেছে। এই ১০ দিনের মধ্যে সরকারের কারো পক্ষ থেকে যে বিচার নিয়ে, জুলাই নিয়ে, এগুলি নিয়ে উনারা হচ্ছে একদম মুখ বন্ধ করে ফেলছেন আরকি। তো এইটা কোনো পজিটিভ জিনিস না, বিএনপির জন্য পজিটিভ জিনিস না। একটা জিনিস হইছে কি, আপনি কোনো একটা জিনিসকে আসলে মাইরা ফেলতে পারবেন না। একটা জিনিস রিয়ালিটি একবার হয়ে গেলে, এটা জিয়াউর রহমানেরই কথা। যখন বাকশাল ফল করল তখন জিয়াউর রহমান বলল যে, "বাকশাল আর কোনদিন ফিরবে না।" হুম। মানে ইতিহাস কখনো পিছনের দিকে ফিরা যায় না। আমরা যখন ১৯৭১ এ বাংলাদেশ হয়ে গেছে, আমরা আর কখনো পাকিস্তানে ফিরে যেতে পারব না। ধরেন ওই যে লোকজন বলার চেষ্টা করে যে ৭৫ এর পরে হচ্ছে এখানে পাকিস্তান, প্রো পাকিস্তানি লোকজন আসে। এটা খুবই ভুল কথা আরকি। মানে জিয়াউর রহমান যেটা করছেন সেটা হচ্ছে উনি ওই মুক্তিযুদ্ধ, রাজাকার এই জায়গাগুলিকে
যে উনি ডিসপ্লেস করার চেষ্টা করে ফেলছেন। যে না ঠিক আছে সবাইকে একরকমভাবে। কিন্তু ওইটা যদি ২৪ এর পরে এই চেষ্টাটা হয়, এটা আসলে আমার কাছে মনে হয় না ভালো কোনো চেষ্টা আরকি। কারণ হচ্ছে এটা ব্যাকফায়ার করবে। মানে ব্যাকফায়ার করবে আপনার যদি মনে হয় যে না জুলাইয়ের বিচারগুলি হবে না আ এবং মানে যদি মনে করে যে মানুষ এগুলি মাইনা নিবে, আপনি ধরেন যারা খুনগুলা করছে তাদেরকে আপনার রেহাই দিয়ে দেয়া হবে। এই কম্প্রোমাইজ জিনিসটা আমি মনে করি না যে খুব লং রানে সাস্টেইন করবে আরকি। তো এইটা বিএনপি যদি না করে, এখনো তো টু আর্লি টু সে কিন্তু উনারা এক ধরনের কম্প্রোমাইজড অবস্থা দেখাচ্ছেন আরকি। তো এইটা যদি ফিউচারে গিয়ে উনারা বাদ দিয়ে দিতে চান বা জুলাইয়ের এগেইনস্ট এ দাঁড়ায় যেতে চান, তাইলে হচ্ছে যে এটা মানে আমার ধারণা উনাদের জন্য ব্যাকফায়ার করবে। এটার আরেকটা কারণ হইতেছে কি, এখন ধরেন যারা নেতারা আসছেন, মানে এই যে মন্ত্রী পরিষদ হইছে, উনাদের কিন্তু একটা বড় অংশ হচ্ছে জুলাইয়ের মধ্যে ছিলেন না। এবং ওই জুলাইয়ের আমি এই জুলাই নিয়েও দেখবেন আননোটিসড অবস্থা আছে। এগুলি নিয়ে কোনো মানে ইন ডিটেইল কাজ নাই। ইন ডিটেইল কাজ বলতে ধরেন ১৪০০ লোক মারা গেছে। হুম। এর মধ্যে যদি দেখা যায় আমার ধারণা 70-80% লোকই হবে আসলে ৩০ বছরের নিচে। তো সুতরাং ওই গ্রুপটা তো আর আসলে ক্ষমতায় আসে নাই। ক্ষমতায় এখন আর মন্ত্রীদের যদি এইজ গ্রুপটা দেখেন, এদের এইজ গ্রুপ 65 প্লাস হবে। তো সুতরাং এখানে তো একটা জেনারেশন গ্যাপ আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যারা জুলাইয়ের আন্দোলনটা করছে এবং জুলাইয়ের আন্দোলনের পরে যারা ক্ষমতায় আসছে, এরা সেম গ্রুপ না। অনেকে বলতেছিলেন যে ওই জুলাইয়ের পরে ইন্টারিমে হচ্ছে স্টুডেন্টদের আসা উচিত হয় নাই। কিন্তু আমি মনে করি যে মানে পুরোটাই স্টুডেন্ট হওয়া উচিত ছিল। এট লিস্ট 50% স্টুডেন্টদের স্টেক রাখা উচিত ছিল। তাইলে হচ্ছে অনেক মানে আমরা জুলাইয়ের পক্ষের ডিসিশন গুলি পাইতাম। এটা তো কখনো হইতে পারে না। আপনি একটা পিপলস আপরাইজিং করলেন, কইরা হচ্ছে আপনি ছাইড়া দিলেন। আপনি পলিটিক্যাল গভর্নমেন্ট, আমরা ডেমোক্রেসি চাই। আমিও চাই বিএনপি ৫ বছর সার্ভ করুক। হ্যাঁ? কিন্তু আপনি এখানে তো একটা পলিটিক্যাল মানুষের উদ্দেশ্য আছে বিএনপিকে ভোট দেয়ার। যে বিএনপি নির্যাতিত ছিল, মজলুম ছিল হুম। এবং উনারা হচ্ছে উনাদেরকে ইলেকশন করে ক্ষমতায় আসতে দেওয়া হয় না। এজন্য মানুষ তাদেরকে ভোট দিছে। এখন ভোট দিয়ে যদি আপনি মনে করেন যে আপনি এই কাজগুলিকে করবেন না, তখন কিন্তু মানুষের সমর্থন আর থাকবে না। এর আগে আওয়ামী লীগকেও তো মানুষ হচ্ছে ১৯৭০ এ ভোট দিছিল। ১৯৯৬ এও তো মানুষ ভোট দিছিল। কিন্তু যখন আপনি পিপল এর এগেইনস্ট এ গিয়ে কাজ করবেন, তখন কিন্তু ওই ম্যান্ডেট ধীরে, ধীরে মানে ম্যান্ডেটটা আর থাকে না আরকি। আমার ধারণা আমি জানি না বিএনপি সিটি কর্পোরেশন ইলেকশন দিবে কিনা? মানে উনারা এগুলি প্রশাসক বসানোটা কোনো গুড সিগনাল না। তো উনারা যদি ইলেকশন দেন এবং এই জুলাইয়ের বিচারগুলি না করেন, এটার রিফ্লেকশন আমরা ইলেকশনে দেখতে পাবো আরকি। অলরেডি কিন্তু আমরা মানে দেখতেছি যে পুলিশ হত্যার বিচার নিয়ে তারা আবার ভোকাল হচ্ছে যে পুলিশ হত্যার বিচার করতে হবে। এইটা আমার ধারণা এটা একটা মিডিয়ার স্টান্টবাজি। মানে বিএনপির আসলে তো এই জায়গাটাতে মানে কি বলবো যে উনাদের মিডিয়া ম্যানেজমেন্ট খুব পুয়ার, হ্যাঁ? এইটা তো আমি শুনতেছি যে যদ্দুরই বলা হচ্ছে এগুলো অনেক বেশি আসলে মিস ইনফরমেশন না হইলেও এগুলি হচ্ছে ওই ইয়ে করা মিসলিড করা মানে ইনফরমেশন আওয়ামী আরকি। লীগের যে রেসিডিউ রয়ে গেছে হ্যাঁ, 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 হ্যাঁ। ওদের একটা প্রোপাগান্ডা। রেসিডিউ না। আপনি দেখবেন যে মিডিয়ার 95% লোকই হচ্ছে 90-95% লোকই হচ্ছে আওয়ামী লীগের। মানে বাকশালী লোকজন। এখন হয়তো 5-10% একটু জামাতের লোকজন ঢুকছে। কিন্তু তাও জামাতের ওই মিডিয়াতে ঐরকম প্রেজেন্স নাই আরকি। বিএনপির তো আরও নাই। তো যার ফলে যেটা বলা হচ্ছে যে বিএনপি ওই পুলিশ হত্যার কথা বলতেছে, মানে এটা কতটুকু উনাদের কথা নাকি তার চাইতে বেশি ওই যে আওয়ামী মিডিয়াগুলার মানে মাফিয়া মিডিয়াগুলার প্রোপাগান্ডা, এইটা নিয়ে আমার ডাউট আছে আরকি। বরং বিএনপির দিক থেকে চুপ থাকার কারণটা হইতেছে আমি মনে করি যে মিলিটারির বিচার উনারা করতে দিতে চায় না আরকি। এই ধরনের উনাদের কোনো পজিশন থাকতে পারে যেটা কম্প্রোমাইজড মনে হচ্ছে আরকি। উনারা হয়তো বড়, বড় যেমন তারেক রহমান তো ওই ৫ই আগস্টের পরেই বলছিলেন যে বিএনপি ক্ষমতায় আসলে সরকারি লোকজনদের বিচার করবে না। তো উনি তো একটা ওই জায়গায় উনার পাবলিক কমিটমেন্টই আছে। হুম। ওই জায়গাগুলি নিয়ে যাতে লোকজন বেশি ভোকাল না হয়, এই কারণেও একটা বিএনপির স্ট্র্যাটেজি হইতে পারে যে এটা ছড়াক কিছু দূর পর্যন্ত। তাইলে হচ্ছে পুলিশের বিচার চাই আর মিলিটারির বিচার চাই। ২ টা মিলা হচ্ছে একটা ব্যালেন্স হয়ে গেল, উনাদের সুবিধা হইল। কিন্তু এই গেমটা আ ভালো গেম না আরকি। কিছু, কিছু জায়গায় তো আপনাকে তো ফার্ম ডিসিশন নিতে হবে।
দেন তারেক রহমান আবার এটাও বলতেছিলেন যে শেখ হাসিনার যেই সন্তান-সন্ততিরা আছে তারা রাজনীতিতে আসতে পারে। সো এই পজিশনটায় আসলে আপনি কিভাবে দেখেন? মানে যারা কনভিক্টেড আসামি তাদের তো খুব একটা মানে তাদের আগে বিচারটা হোক, তারপর তো আসে না আসার কথা। আমার কাছে ওই যে এই জিনিসগুলো অনেক বেশি মনে হয় যে প্রোপাগান্ডার ঘটনা আরকি। বা ধরেন আপনার এখানে বিএনপির মধ্যেও তো বেশ কয়েকটা গ্রুপ আছে। মানে অ্যা কয়েকজন এমপি তো ভালো করলেন ওই যে চাঁদাবাজির টেমপ্লেট করলেন। বা আপনি যদি ফিল্ড লেভেলে বিএনপির যাদেরকে দেখি উনারা তো খুব মানে আসল অত্যাচারিত তো উনারা হইছেন। বাকিরা তো আসলে বড়, বড় নেতাদের মধ্যে কয়েকজন হচ্ছে রিজভী, ফখরুল ইসলাম আলমগীর উনারা হচ্ছে জেলখানায় গেছেন। কিন্তু বাকি অন্যরা তো আসলে ওই সাফারটা করেন নাই। তো সুতরাং বিএনপির যারা মাঠ পর্যায়ে আছে, উনারা এই জিনিসগুলিকে মাইনা নিবে এটাও আমার কাছে মনে হয় না আরকি। তো আমার কাছে এই যে জিনিসগুলা, এগুলা অনেক বেশি মনে হয় যে প্রোপাগান্ডার ব্যাপার। ওই আপনার মাফিয়া মিডিয়া হচ্ছে আওয়ামী লীগকে রিলিভেন্ট রাখতে চায়। এইজন্য এইগুলা ওরা হচ্ছে করতেছে আরকি। আপনি দেখেন জামাতে ইসলাম হচ্ছে ৬৮ টা সিট পাইল। পুরা হচ্ছে ৭৭ টা সিট। কিন্তু আপনি এ বা বিরোধী দলের কোনো প্রেজেন্স আমি দেখি না এখন। মিডিয়াতে নাই। মিডিয়াতে না। একদম 0 করে হুম। দিছে। তো যেই জিনিসটা নাই সেটা নিয়ে ওরা কথা বলতেছে। আর যারা ফিল্ডে আছে তাদেরকে হচ্ছে মানে নাই করে দিচ্ছে। তো আমার মনে হয় যে এই মিডিয়ার যে শয়তানিটা এইটা বাংলাদেশকে এর আগেও ভোগাইছে, এর পরেও ভোগাবে আরকি। এখনো ভোগাচ্ছে। আমার মনে হয় যে অ্যা এই জিনিসটাতে ফোকাস করাটা উচিত আরকি। যে বিএনপি কি বলতেছে তার চাইতে আসলে কতটা ডিস্টর্টেড জিনিস আমরা পাচ্ছি। আওয়ামী লীগকে ব্যাক করায় মিডিয়ার আসলে লাভটা কি? এখন রিয়েলিটি যেটা ওইটাকে একসেপ্ট করে নিয়ে আগায়ে গেলেই ভালো না না? ওই বা বা অনেকে তো আসলে ধরেন কিছু লোক আছে তো যে ধরেন পাকিস্তানপন্থী তো কিছু লোক ছিল মুক্তিযুদ্ধের সময়। যারা প্রাচীন মুসলিম লীগ করতেন, যারা সরতে পারতেন না। উনারা দেখবেন যে ধীরে, ধীরে হচ্ছে আসলে নাই হয়ে গেছে। উনারা পলিটিক্স আর করেন নাই। কিন্তু উনারা কিন্তু বাংলাদেশ রিয়ালিটি হইছে। কিন্তু উনারা কিন্তু মন থেকে আর মানতে পারেন নাই। তো এরকম যারা খুব কড়া আওয়ামী লীগার, এরা তো আসলে মন থেকে মানতে পারতেছে না। কিন্তু মুশকিলটা হইছে কি ওরা কিন্তু ক্ষমতাতে রয়ে গেছে। হ্যাঁ। আপনি ১৯৭১ এর পরে ওরা কিন্তু আর ক্ষমতাতে থাকে নাই। হুম। অ্যা মানে ওই জায়গাটা রিপ্লেসমেন্ট হয়ে গেছিল আওয়ামী লীগের লোকজনকে দিয়ে। ভালো হোক, খারাপ হোক, ক্ষমতার জায়গাগুলিতে আওয়ামী লীগের লোকজন চলে আসলে এবং আইসা তো আরো খারাপ কাজ করছে আরকি। কিন্তু এই জুলাইয়ের পরে এই যে ধরেন পত্রিকার সম্পাদক, পত্রিকার সাংবাদিক যারা হচ্ছে এই হাসিনাকে তেলের পর তেল ঢালছে, পদ্মা সেতুর প্রতিটা স্প্যানের রিপোর্ট করে গেছে। ওরা তো এখনো হচ্ছে যে এখনো তো ক্ষমতায় রয়ে গেছে। হুম। তো যার ফলে আপনি একটা হচ্ছে মন থেকে মানতে পারতেছেন না কিন্তু আপনার কাছে ক্ষমতা আছে। তো ততক্ষণ পর্যন্ত তো আপনি চেষ্টা করবেন। উচিত ছিল তো আসলে তাদেরকে ক্ষমতার জায়গা থেকে ডিসপ্লেসড করা। এই ডিসপ্লেস এর ঘটনাগুলি সবসময় খুব কি বলবো যে ফরমালি ঘটবে তা না। নাজি আমলেরও যে এরকমের উনারা কিন্তু হিটলারের মারা যাওয়ার পর ৫ থেকে ১০ বছর পর্যন্ত এই ডি-নাজিফিকেশন এর ঘটনা ঘটছে। আমাদের এখানে ১.৫ বছরে তো আসলে ডি বাকশালীকরণের কোনো ঘটনা ঘটে নাই। আমরা তো এখনো আ ডি-আওয়ামিফিকেশন এর কোনো ঘটনা ঘটে নাই। এটা না ঘটেই শুরু হয়ে গেছে রিকনসিলিয়েশন করতে হবে। আরে বাবা ওদেরকে আগে ক্ষমতার জায়গা থেকে সরান। কিন্তু ওরা ক্ষমতার জায়গা থেকে থাইকা গেলে ওরা ওদের মতো চেষ্টা করবে না? করবে তো। এই, এই প্রবলেমটাই আমরা এখন ফেস করতেছি মিডিয়াতে। এটা তো মনে হয় না যে খুব নিয়ার ফিউচারে এটা সলভ হবে বলে মনে তো হচ্ছে না। সলভ ডিপেন্ড করে যে আসলে এটা আমরা কিভাবে এনকাউন্টার করব। মানে বিএনপি তো হচ্ছে মনে হচ্ছে যে উনাদেরকে মাইনা নিতে রাজি আছে। যতক্ষণ পর্যন্ত উনাদের সাইডে উনারা সার্ভিসটা দিবে। তো কিন্তু এইটা তো আসলে কনফ্লিক্ট এর জায়গাটাকে আরো বাড়াবে। তো আপনি একটা কনফ্লিক্ট তো বেশিদিন জিইয়ে রাখতে পারেন না। এইটার একটা আফটার ইফেক্ট তো পড়বে। মানে একটা সময়ে ওই যেমন আওয়ামী লীগের তো মনে হচ্ছিল যে না কিছুই হবে না। কিন্তু একটা এক্সপ্লোরেশন তো ঘটে গেছে ২৪ এ। তো সুতরাং এখানেও যে এই আগের মতো করে লোকজনকে যদি এখন দেখবেন চাঁদাবাজের বিরুদ্ধে কিন্তু লোকজন দাঁড়ায় গেছে। কিছু লোক মারা যাবে কিন্তু তারপরেও কিন্তু এটা থাকবে। তো একই রকমভাবে যখন এই আওয়ামিফিকেশন এর জায়গাগুলি আরো সারফেস লেভেলে আসতে থাকবে, তখন এটার তো আরেকটা রেজিস্ট্যান্স হবে। তো ওই জিনিসগুলি তো পিসফুলি মানে ট্রান্সেকশন করাটা বেটার। যদি সেটা না করে সেখানে তো আবার ঝামেলা হওয়ার চান্সেস হাই।
ইন্টারিমের টাইমে আমি যেটা দেখতাম যে জনগণের পক্ষ থেকে যদি মানে বিশাল আকারে কোনো দাবি-দাওয়া নিয়ে যাওয়া হইতো বা সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা বলা হইতো, ওই দাবিটা মানে মেনে নেওয়া হইতো যদি মানে মেনে নেওয়ার মতো হয় আরকি। বিএনপির ক্ষেত্রেও আমি জিনিসটা দেখতেছি। যেমন হচ্ছে এই যে বাংলা একাডেমির একজনের কবির নাম কি? মোহন রায় প্রবাবলি। উনার ইয়েটা বাতিল করা হয়েছিল। দেন একটা মুভমেন্টের মতো হইলো। দেন উনাকে আজকে নিউজে দেখলাম যে উনাকে আবার মানে মাইনা নিছে। সো এই মানে মব কালচার থেকে তারা সরে আসবে বলতেছে। বাট দেন এগেইন তারা মানে পাবলিককে আসলে না, না, না। নাখোশ করতে চাচ্ছে না। আমি ওই মব কালচারের জায়গাটা নিয়ে খুবই ক্রিটিক্যাল। মানে এগুলি হচ্ছে আওয়ামী লীগের সাজানো নাটক। আপনি দেখবেন যে ইন্টারিমের সময় প্রচুর প্রতিদিন সিএনজি ড্রাইভাররা নেমে গেছে, রিক্সা ড্রাইভাররা নেমে গেছে, এই আনসাররা নেমে গেছে। এগুলি তো নামে নাই। এগুলির তো নামানো নামানো হইছে। হইছে। বিএনপি নামাইছে ব্যাকআপ দিয়ে। এখনো যেগুলা হইতেছে, এগুলাও হইতেছে যে আসলে নাটকের মতো ঘটনা। মানে এগুলি আওয়ামী নাটক। এগুলি মব মানে কি? মব মানে হচ্ছে আনআইডেন্টিফাইড, আনকন্ট্রোলড। আপনি বাংলাদেশ ব্যাংকে যে ব্যা মানে গভর্নরের সাথে এই বাজে কাজটা হইল, প্রত্যেকের চেহারা দেখা যাচ্ছে না। বলেন এরা কেমনে মব হয়? এরা বাংলাদেশ ব্যাংকের কর্মচারী। আপনি ধরেন এই যে মোহন রায়হানরে আবার যে দিয়ে দিল। মানে উনি তো আসলে মানে কারো উপরে খারাপ বলা উচিত না। মানে এটা প্রাইজ দিলেও কিছু যায় আসে না, না দিলেও কিছু যায় আসে না। কিন্তু এইগুলির যে নাটক বানানো, এইটা হচ্ছে খারাপ জিনিস। এইগুলি হইতেছে ধরেন ওই ব্যা অ্যা ওই নয়া বাকশালী আমলের, আওয়ামী লীগ আমলের হেরিটেজ। এইগুলিকে যে বিএনপি কন্টিনিউ করতেছে, এগুলি হচ্ছে খারাপ জিনিস। এটা মব না। মব হইতেছে উনারা এই জিনিসগুলিকে আব মানে আনআইডেন্টিফাইড রেখে এই জিনিসগুলিকে বানাইতে চায়। তো মানে এগুলা খারাপ জিনিস। এটা ওদের একটা টুলের মতো আরকি। একদম টুল। আপনি দেখবেন যে ওগুলো চায় ওরা করতে কিন্তু কিছু লোক লেলায় দিয়ে তারপরে হচ্ছে এটাকে রাজি করায়। তার মানে ওই যে ইরানের বিভিন্ন জায়গায় প্রক্সি থাকে, ওই হ্যাঁ, হ্যাঁ, প্রক্সির হ্যাঁ, মতো হ্যাঁ, হ্যাঁ। আসলে। আপনি জিনিসগুলি অনেক ক্ষেত্রে জিনিসগুলির মুশকিলটা হয় কি এতে করে রিয়েল ইস্যুগুলি সাফার করে। মানে ধরেন যে এটা যে রিয়েল সমস্যা না তা না। মানে ইরানে তো ওই সমস্যাটা আছে। মানে ইন্ডিভিজুয়াল ফ্রিডম এর জায়গাটা তো সাফার করে। কিন্তু এইটাকে যখন আপনি একটা প্রক্সি ওয়ার এর মানে এই এজেন্ডা হিসেবে বানায় ফেলেন, তখন কিন্তু যারা রিয়েল বাংলাদেশেও দেখবেন যে মানে কি বলবো নারী নিপীড়নের যে সমস্যাটা এটা একটা বাকশালী ফেমিনিজমের ঘটনা হয়ে গেছে। কিন্তু আ মেয়েরা তো আসলেই এখানে খুব বাজে অবস্থায় আছে এবং সোসাইটিতে তো ওনাদের মান-সম্মানের জায়গাগুলা নাই। কিন্তু এটাকে আপনি একটা মানে সাজানো গোছানো ইস্যু হিসেবে তৈরি করতে গিয়ে রিয়াল ইস্যুটাকে হচ্ছে সাফার হ্যাঁ, করানো যেমন হচ্ছে হচ্ছে এই আরকি। ধর্ষণের ইস্যুগুলাতে আমরা দেখি যে ওই ফেমিনিস্ট এলাকার মানুষজন হচ্ছে এটা নিয়ে তেমন একটা কথা বলে না। বাট মানে তাদের পার্টিকুলার কিছু ইস্যু আছে ওইটাকেই তারা মানে ফেমিনিজমের মেইন ইস্যু মানে বানায় ধরে রাখছে। আমার কথা হচ্ছে যে অ্যা ব্যা মানে আপনি যখন মানে হয় কি যে ট্রুথ শুধুমাত্র কথার ব্যাপার না। এটা যখন অ্যাক্টিভিজম এর বা পলিটিক্স এর জায়গায় দেখবেন যে একই কথা মানে ধরেন যখন হাসিনা বলবে লোকজন বিশ্বাস করবে না। কিন্তু খালেদা জিয়া যখন বলতো মানুষজন বিশ্বাস করত। কারণ কি তার কথা আর কাজের একটা কনসিস্টেন্সি ছিল। মানে ধরেন ৫ই আগস্টের পরে যখন খালেদা জিয়া বলল যে কাউরে কিছু না করতে, শান্ত থাকতে সবাইকে। এবং দেখেন দেশ কিন্তু শান্ত হয়ে গেছে। তো এইটা আসলে ওই ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে। আমি একটা জিনিস প্রমোট করলাম, একটা জিনিসের পক্ষে কথা বললাম এবং দেখা গেল ওই জিনিসটা আমিই মানলাম না। তাইলে তো কথার গুরুত্ব থাকে না। ঘটনা হচ্ছে এটা। উনারা এটা ধরেন ওই যারা বাকশালী ফেমিনিস্ট, উনারা যে নারী নিপীড়ন নিয়ে না মানে ভোকাল না বা সিরিয়াস না সেটা আমার কথা না। কিন্তু উনারা যখন বাকশালের নিপীড়নের জায়গাগুলি নিয়ে চুপ থাকেন, তখন কিন্তু উনাদের এই কথার আর কোনো ভ্যালু তৈরি হয় না। মুশকিলটা হচ্ছে ওই জায়গাটাতে আরকি। আমার কথা হইতেছে যে বাংলাদেশের সমাজের নানান সেক্টরে নানান সমস্যা আছে। কিন্তু আপনি এগুলিরে যখন ওই একটা পলিটিক্যাল ইস্যু করে জিনিসটাকে চাপানোর চেষ্টা করেন, তখন যে রিয়েল ইস্যুটা আছে সেটা সাফার করে। সেটাও সমাধান হয় না আরকি। বিএনপির কথা বলতেছিলাম ভাইয়া। বিএনপি যখন নির্বাচনে জিতে গেল, আম ছাত্রদের পার্টি দেন আমাদের ১১ দলীয় জোট তারাও মোটামুটি খারাপ পারফর্ম করে নাই বলতে গেলে। বাট বামপন্থী যে জোট ছিল তারা মানে একদম কি বলবো তাদের পারফরম্যান্স এর কিছুই করতে পারে নাই। বাট দেন এগেইন তাদেরকে আমরা দেখলাম নির্বাচনের পরে সেলিব্রেট করতেছে। নাচানাচি করতেছে ট্রাকের উপর বসে। সো তাদের যেই ফেইলিউর এর জায়গাটা এটা তারা রিয়ালাইজ করতেছে না। দেন তারা আগে আওয়ামী লীগকে সাপোর্ট করতো এখন বিএনপির ওখানে যাচ্ছে। তো তাদের পলিটিক্যাল ফিউচারটা আসলে কি?
না, তাদের পলিটিক্যাল ফিউচার তো আগে যা ছিল তাই। উনারা পরগাছা। উনারা হচ্ছে ওই ব্যা মানে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে, বিএনপির সময় বিএনপির পারপাস সার্ভ করবে এবং উনারা তো মানে স্ট্রং হোল্ড এ আছেন। মানে উনারা তো উনাদের কালচারাল ডমিন্যান্স এর জায়গাটা তো আবার রিগেইন করতেছেন। ওই যে ইনসাফ-টিনসাফ এগুলি নিয়ে উনারা তো এখন ভোকাল এ আছেন। মিডিয়ার জায়গাগুলি উনারা দখল করে রাখছেন। আপনি ধরেন জোনায়েদ সাকি তো বামপন্থী দলেরই লোক। তো সুতরাং উনারা তো পার্লামেন্টেও আছেন, মন্ত্রিসভাতেও আছেন। তো উনারা তো বিজয় তো উনাদের হইছে। আপনি ভোট দেন নাই, মানে মানুষ ভোট দেন নাই। কিন্তু উনারা তো পাওয়ারের জায়গাগুলিতে সেটেল হয়ে গেছে। এবং এই যে পরগাছা জিনিসটা উনারা কিন্তু কখনোই রিয়াল পলিটিক্যাল ফোর্স বাংলাদেশে হয়ে উঠতে পারে নাই। হ্যাঁ? এইটা সম্ভবত খুব অল্প কিছুদিন মানে এটা মোহাম্মদ ফরহাদ যখন ওই সিপিবির নেতা ছিলেন ১৯৮৬ র দিকে তখন হচ্ছে উনি কিছুটা ওই ইলেকশন ওরিয়েন্টেড প্রো পিপল কিছু জায়গা উনি তৈরি করছিলেন। এর আগে ভাসানীকে তো উনারা ইউজ করছেন বামপন্থীরা। আপনি দেখবেন এই যে বাংলাদেশে যে এই সো কল্ড বামপন্থী এদের সাথে দুনিয়ার আর অন্য কোনো বামপন্থীদের কোনো মিল নাই। উনারা আসলে ইন রিয়ালিটি লেফটিস্টও না। উনারা হচ্ছে আসলে প্রো ইন্ডিয়ান। আপনি ১৯৫২ সালেও যখন ৫১-৫২ র দিকেও সম্ভবত যখন হইছে বা ওই উনাদের পার্টি কংগ্রেস হইছে, তখন পূর্ব পাকিস্তানের লোকজন ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টির কংগ্রেসে জয়েন করছে। উনারা পাকিস্তানকে নেয় নাই তো। মানে আপনি অল ইন্ডিয়া পাকিস্তান কোনো কমিউনিস্ট পার্টি তৈরি হয় নাই। ভাসানী কিছু চেষ্টা করছেন। তো সুতরাং উনারা ওই বাংলাদেশে বামপন্থী হওয়া মানে হচ্ছে আপনার কোট আনকোট অসাম্প্রদায়িক হওয়া, রবীন্দ্রপ্রেমিক হওয়া, প্রো ইন্ডিয়ান হওয়া। তো এইগুলা তো আসলে মানে পিপল এর সাথে উনাদের ভোট পাইতে হবে। একটু তো আপার ক্লাসে থাকে। একটু আপার ক্লাসে থাকা, হ্যাঁ। মানে আপনার লোকজন ভোট দিলে বরং আমার ধারণা উনারা মাইন্ড করতেন যে আমাদেরকে কেন ভোট দিচ্ছে? তাইলে তো আমাদের রুচি বোধ নাইমা গেছে। তো উনাদের পারপাস এ তো উনারা মানে ঠিকই আছেন। একটা মানে নিশ বিষয় হিসেবেই তারা থাকতে চায়। নিশও না। উনারা হচ্ছে সবসময় কালচারাল পাওয়ার এর সুপ্রিমেসি টাকে ধরে রাখতে চায়। আপনি সম্ভবত তারেক রহমানের যে ওই উপদেষ্টা পরিষদ সেখানেও ২-৩ জন বামপন্থী আছেন তো। হ্যাঁ। তো সুতরাং উনাদের পাওয়ার তো আছে। উনারা তো জিতছেন। আপনি মানে এটাই হচ্ছে অ্যা মানে যারা ওই কি বলবো যে বামপন্থীদের বিরুদ্ধে আসলে মানে টিজ করতে চান, ট্রল করতে চান। উনারা এই জিনিসটা খেয়াল করেন না যে উনারা তো পাওয়ার গেইন করছে। মানে ভোট পায় নাই তো কি হইছে? ভোটের তো উনাদের দরকার নাই। উনারা সবসময় পাওয়ার এজেন্সির লোক। মানে পিপল এজেন্সি তৈরি করাটা উনাদের কখনোই কাজ ছিল না। মানে আমি গ্রসলি বলতেছি, ডেডিকেটেড লোকজন তো আছেই। কিন্তু আপনি তো আ মানে কি বলবো, ভুল রাজনীতি করে ঠিক রেজাল্ট পাইতে পারেন না। উনাদের রেজাল্ট মানে রাজনীতিটাই হচ্ছে পাওয়ারের সঙ্গে থাকা, পাওয়ার এজেন্সির মধ্যে একটা স্ট্রং স্টেক রাখা, হোল্ড থাকা। এইটা উনাদের আওয়ামী লীগের সময় যেমন ছিল, বিএনপির সময়ও ভালো রকম আছে। এটা হচ্ছে আমার রিডিং আরকি। ভোট পাওয়াটা উনাদের উদ্দেশ্যের মধ্যেই নাই। আচ্ছা ভাইয়া এখন একটু আ ইরান অ্যান্ড ইসরায়েলের আ ওয়ারটা নিয়ে একটু কথা বলি। আজকেই তো হচ্ছে আ ইরানে অ্যাটাক করল। সো ওরা বলতেছে যে ওরা একটা ফুল স্কেল ওয়ারের দিকে বা হচ্ছে ইরানকে একদম ডিক্যাপিটেট করে দেওয়ার মতো একটা অবস্থায় নিয়ে যেতে চায়। সো ঐরকম একটা পরিস্থিতিতে যদি যায় দেন তাহলে আমরা কি একটা মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার এর দিকে যাবো এরকম কি মনে হয় মানে আপনার? আমার মনে হয় এখনো ওই জায়গাটাতে যাই নাই। কিন্তু সিচুয়েশন তো আসলে খারাপই। ইউএস এবং ইসরায়েল যেভাবে টার্গেট করতেছে, ওনারা ওই লাতিন আমেরিকাটা তো একদম কবজা করে নিছে। মিডল ইস্টে এখন কবজা করবে আরকি। মানে এখানে তো অল্টারনেটিভ কোনো ফোর্স তো নাই। আমি যেটা দেখি। মানে চায়না, রাশিয়া বিচ্ছিন্নভাবেই ফোর্স এবং উনারাও আসলে স্ট্রাগল করতেছে কারণ রাশিয়ার মানে যে রেজিম সেটার পেছনেও তো আসলে পিপল এর সাপোর্ট নাই। মানে চায়নাও যে খুব স্ট্রং বা হয়তো ইকোনমিক গ্রোথ এর কারণে স্টেবিলিটির মধ্যে আছে। কিন্তু মানে ওয়ার্লড ওয়াইড একটা অল্টারনেটিভ ফোর্স তৈরি হবে, সেই পসিবিলিটি এখনো তৈরি হচ্ছে না। ইউরোপ তো ডিক্লাইনিং। আপনি ধরেন জাপানের ওই স্ট্রেংথ নাই। নর্থ কোরিয়া তো হচ্ছে আলাদা একটা মানে হয়ে আছে আরকি। ফ্যান্টাসি ল্যান্ড হয়ে আছে আরকি। কাউরে একটা বোমা মাইরা সে শেষ হয়ে যাবে।
তো রাশিয়া তো ইউক্রেন নিয়ে আছে। চায়নারও আমরা যতটা বুঝি সে নিজেরা হয়তো প্রোটেক্ট করতে পারবে। কিন্তু কাউরে সে সাপোর্ট দিতে পারবে এই বেস তো তার নাই। তার এটলিস্ট তো আরো ৫-৭ বছর লাগবে। তো সবকিছু মিলিয়ে সিচুয়েশন তো আসলে খুব খারাপ। কিন্তু এটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার এর দিকে এক্সেলারেট করবে এখনই মনে হচ্ছে না। কারণ একটা ইভিল সার্কেল তৈরি হয়ে গেছে। আপনি যদি ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারই তো লাস্ট এক্সাম্পল ওইটাও যদি দেখেন ধীরে, ধীরে তৈরি হইছিল আরকি। তো আগে কিন্তু হচ্ছে ওই জার্মানি, ইতালি, জাপান ওদের জায়গাটা তৈরি হইছে। পরবর্তীতে অনেক পরে গিয়ে কিন্তু হচ্ছে ওই ইউএস, রাশিয়া, ইউরোপের বাকি কান্ট্রিগুলি এইভাবে উনারা তৈরি হইছেন আরকি। ইন্ডিয়া কিন্তু তখনও একটু ভোলাটাইল অবস্থার মধ্যে ছিল। মানে ব্রিটিশকে সাপোর্ট করবে নাকি হচ্ছে আবার ওই যে সুভাষচন্দ্র বসু তো জাপানের সাথে মিলতে যাইতেছিলেন। তো আমাদের অবস্থাও এরকম হয়ে গেছে। মানে আমি দেখি যে এখানে একটা লাইন খুব স্পষ্ট হয়ে গেছে। ইউএস, ইসরাইল আর ইন্ডিয়া। এই ৩ টা এখন সেম লাইনে হচ্ছে অপারেট করতেছে আরকি। মানে আর বাকি কারা এখানে থাকবে কি থাকবে না সেটা পরের কথা। কিন্তু এই ৩ টা মানে বড় শক্তি তৈরি হয়ে গেছে। কিন্তু এটার অল্টারনেটিভ কোনো শক্তি এখনো আসলে তৈরি হয়নি। আর না হইলে তো আসলে যেটা করবে ইউএস ধীরে, ধীরে ডমিন্যান্সটা আসলে ইরানের পরে অন্য জায়গায় হয়তো তার্কিতে যাবে, অন্য জায়গায় যাবে। টার্কিতে অলরেডি আমি ওইদিন দেখতেছিলাম ইসরায়েলের যেই আগের নাফতালি বেনেট প্রবাবলি আগের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আগে, সে বলতেছিল যে আমরা তো এখানে একটা শিয়া অ্যাক্সিস তারা বলতেছে ইরানের সাথে মিলে। ওইটাকে আমরা ধ্বংস করতে গিয়ে এই জায়গায় টার্কির এদিক দিয়ে আরেকটা সুন্নি অ্যাক্সিস তৈরি হয়ে গেছে। সিরিয়া, টার্কি এই জায়গায়। সো মনে হচ্ছে যে নেক্সট টার্গেট হয়তোবা টার্কি হইতে মানে পারে। সিরিয়া তো নিউট্রালাইজড হয়ে গেছে। সিরিয়াকে তো আসলে উনারা নিউট্রালাইজ করে ফেলছেন। মানে সিরিয়া এখন ইসরায়েলের এগেইনস্ট এ যাইতে পারার সম্ভাবনা খুব কম। টার্কিও আসলে কদ্দুর কি করতে পারবে। মানে তো যার ফলে মানে ওয়ার্ল্ড সিচুয়েশনটা তো বেশ খারাপই আরকি। মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হইতে হইলে তো আরেকটা বিরোধী পক্ষ লাগবে। এখানে কোনো বিরোধী পক্ষ তো নাই আর। পুরো মানে ইউএস এর এগেইনস্ট এ সবাইকে মিলাইলেও আসলে ইউএস এর হাফ পাওয়ারও হবে না। হ্যাঁ, 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 হ্যাঁ। আমি হচ্ছে আপনার লেখাগুলা পড়তেছিলাম। আমি একটা জিনিস দেখছি যে আপনি অনেক আগে থেকেই হচ্ছে মানে আওয়ামী লীগের এগেইনস্ট এ ভোকাল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো আপনি যখন মানে আওয়ামী রেজিমের টাইমে তাদের বিরুদ্ধে কথা বলতেছেন, কখনো কি মানে প্রবলেম ফেস করছিলেন? মানে আমি এই যে খুব আগে থেকে ভোকাল তা না। মানে ধরেন আমি তো পলিটিক্যাল কথাবার্তাই খুব কম বলছি। ২০১৩ র পর থেকে হয়তো অল্প কিছু বলছি। কিন্তু ২০১৮ র পর থেকে আমি আসলে ভোকাল হইছি আওয়ামী লীগের এগেইনস্ট এ একদম সরাসরি বলা যায় যে, না এটা ২০১৮ ইলেকশনের পরে যা হইছে সেটা তো আসলে খুবই খারাপ। এবং ২০২১ এর পরে আমি আসলে টের পাইছি যে এটা আসলে ইন্ডিয়ান টেরিটরি হয়ে যাচ্ছে। তো তখন আসলে মানে সমস্যা বলতে কি সবাই তো মানে হাসিনা রিজিমের রাডারের আন্ডারেই ছিল। হুম, কিন্তু আমার কথা তো আসলে ওইভাবে ছড়াইতো না। হুম। মানে আমি ফিল করছি বা আমাকে কয়েকজন বলছেও যে ডিজিএফআই ফলো করতেছে বা হয়তো কোনো কিছু আ মানে টেরও পাওয়া গেছে। কিন্তু উনারা দেখছে যে আমার যেহেতু কোনো সরাসরি পলিটিক্যাল ইনভলভমেন্ট নাই, হ্যাঁ? বা হচ্ছে যে আমার তো আসলে ওই রিচটা অত বেশি হয় রিচটা অত বেশি না। খামাখা আমাকে নিয়ে কিছু করলে হচ্ছে আমি হাইলাইটেড হয়ে যাব। মা উল্টা উনাদের তো মানে কিছু হবে না। মানে এখানে হাদির প্রসঙ্গটা যদি বলেন, হাদি কেন টার্গেট হয়েছে? কারণ হাদি হচ্ছে একটা ভয়েস হয়ে উঠছিল। এবং বা গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়ায় যাচ্ছিল। তো সুতরাং ওইটা হচ্ছে মুশকিলটা আরকি। ওইটাকে হচ্ছে উনারা মানে ওই যে চুল বড় হইলে ছাইটা দেয়ার মতো আরকি। যতটুক চুল বড় হচ্ছে এটুককে ছাইটা দিবে। তো আমি তো এত বড় হইতে পারি নাই আরকি। কিন্তু আর আমার মনে হয় যে আমরা যারা কালচারাল ফ্রন্ট এ কাজ করতে চাই, আমাদের কাজগুলি হওয়া উচিত আসলে ওই ছোট, ছোটই যাতে চিন্তাগুলিকে উস্কাই দিতে পারি। কোন মুভমেন্টকে আসলে লিড করা এটা তো নেতাদের কাজ, অ্যাক্টিভিস্টদের কাজ। আমি আসলে ওই জায়গাটাতে অপারেট করি না। আমি আসলে লেখালেখি, চিন্তাভাবনা আ মানে এই কাজগুলি করা এগুলি নিয়েই আমি তো উনাদেরকে আসলে কোনো রিজিমই খুব বেশি হিসেবে থ্রেট হিসেবে দেখে না। হয়তো একটু চুপ করায় দিতে চায়, এক্সেস গুলি বন্ধ করায় দিতে চায়, এটুকুই। ২০১৩ র কথা বলতেছিলেন ভাইয়া। তা শাপলা শাহবাগের প্রশ্নে মানে একটু আসতে চাই। শাহবাগ বা শাপলা কি এখন আসলে রিলেভেন্ট? আ ব্যাহ মানে এই ২ টারই একটা লেফট ওভার তো থাইকা যাবে। মানে কোনো কিছুই ওই যে একবারে শেষ হয়ে যায় না। মানে একটা লেফট ওভার থাইকা যায়।
মানে এখন আর সেন্ট্রাল ক্রাইসিস হিসাবে নাই। মানে আমার ধারণা এই যে কিন্তু ক্রাইসিসটার বীজটা এখনো রয়ে গেছে। আমি মনে করি ওই আমরা হচ্ছে তখন ইয়ের সাথে একটা কথা বলছিলাম, অ পিয়াস করিমের সাথে। উনি তো আ ওই সময় খুব ভোকাল ছিলেন, টক শো গুলিতে কথা বলতেন, একটা ভয়েস ছিলেন। তো উনি তখন বলতেছিলেন যে শিক্ষা ব্যবস্থাটার জায়গাটা নিয়ে। আমি দেখি যে শাপলা শাহবাগের বাইনারিটা যে অপারেট করছে সেখানে হচ্ছে শিক্ষা ব্যবস্থার একটা কন্ট্রিবিউশন আছে। আমাদের এখানে ৩ রকমের শিক্ষা ব্যবস্থা আছে। মাদ্রাসা লাইনে যারা পড়তেছে উনারা একভাবে চিন্তা করতেছেন। বাংলা মিডিয়াম বড় অংশ উনারা একভাবে চিন্তা করতেছেন। অ্যান্ড বাংলা মিডিয়ামের একটা বড় অংশ কিন্তু ইংলিশ মিডিয়ামের দিকে শিফট করে যাচ্ছে। তো সুতরাং এখানে ৩ টা একটা সোসাইটি কিন্তু ৩ ধরনের মানুষ তৈরি হচ্ছে। তো যার ফলে ডিফারেন্সটা বাড়তেছে। এখন হচ্ছে মাদ্রাসার লোকজনও বাংলা পড়তেছেন। আ বা বাংলা মিডিয়ামের লোকজনও ইসলামের ব্যাপারে মানে ওই ইসলামোফোবিয়ার জায়গা থেকে সরে আসছেন। এই জায়গাগুলি হইছে যে তো যার ফলে বাইনারির গ্যাপটা অনেক কমে আসতেছে। কিন্তু আমি দেখি এটার যে সোর্সটা সেটা এখনো রয়ে গেছে। যেই কারণে আমার মনে হয় যে এটলিস্ট যদি ৫ বা ৮ পর্যন্ত হচ্ছে একই ধরনের শিক্ষা ব্যবস্থা থাকে, তাইলে আমাদের চিন্তাভাবনা সোসাইটির মধ্যে সাইনার্জিটা একটু বেটার থাকবে। তা নাইলে ইন ফিউচার এও দেখা যাবে যে ওই জায়গাটা আবার এক্সপ্লোড করতে পারে। ওই জায়গাগুলো এখনো সারফেস এ হয়তো এত বেশি নাই। কিন্তু বিলো দ্য সারফেস এখনো অপারেট করে। লাস্ট একটা টপিক নিয়ে আলোচনা করি আমরা। এটার পরে শেষ করে দিব। অনেকক্ষণ হইছে। তো এটা হচ্ছে ভাই আমাদের যেই Gen Z বলি বা জেনারেশন এক্স, সো এই জেনারেশনটা আই হেট পলিটিক্স টাইপের ছিল। হাসিনার টাইমে যে পলিটিক্স নিয়ে মানে ওই টাইমে একটা ট্যাবু টাইপ ছিল পলিটিক্স নিয়ে কথা বলা। বাট ওইখান থেকে এখন জুলাই হওয়া, দেন সেই আন্ডার 30 যেই ৬ জনের মতো সংসদ সদস্য হইছে। সো এখন আসলে এই জেনারেশনটা কি করতে পারে? পলিটিক্স থেকে কি সে সরে আসবে নাকি মানে তার কন্ট্রিবিউশনটা সোসাইটিতে কিভাবে হবে? আমার ধারণা এগুলিও আসলে অনেক বেশি মিডিয়া বয়ান যে আই হেট পলিটিক্স। মানে আমি দেখি বাংলাদেশের ডিপলিটিসাইজেশন টা শুরু হইছে আসলে ওই স্বাধীনতার পরে ১৯৭৫ এর পরে যখন জাসদ ফেইল করল। যখন সর্বহারার রাজনীতি শুরু হইল আরকি। তখন মানুষ রাজনীতি বলতে বুঝতো বিপ্লব কইরা ফেলা। এবং বিপ্লব করতে গিয়ে অনেক আসলে মেরিটোরিয়াস লোকজন, মেধাবী লোকজন আসলে মারা গেছে। এবং এইটা আমাদের মধ্যবিত্ত মুসলিম সমাজে অনেক নেগেটিভ ইমপ্যাক্ট ফেলছে। এটা ৮০ দশক থেকে শুরু। মানে যারা ভালো মানুষ তারা রাজনীতি করে না। এরকমের একটা ব্যাপার হয়ে গেছে। যারা চোর-ছেচোর আছে, চাঁদাবাজি করবে, মারামারি করবে, ওরা পলিটিক্স করবে। তো মধ্যবিত্ত সমাজের ওই রাজনীতি বিমুখতা এইটা আসলে ওই সিডু বিপ্লবী রাজনীতির একটা আউটকাম। যেটা পরবর্তী জেনারেশনেও কমপ্লিট হইছে। 90s এর দিকেও কিছু হইছে। কিন্তু আপনি পলিটিক্সে পার্টিসিপেট না কইরা তো পারবেন না। তো আপনি যেটারে বলা হচ্ছে যে Gen Z বা জেনারেশন এক্স হচ্ছে এন্টি পলিটিক্যাল। আমি এটা দেখি না। আমি বরং দেখি যে উনারা টু মাচ পলিটিক্যাল। মানে উনারা বুঝতে পারছেন যে পলিটিক্সে আপনি পার্টিসিপেট না করে আপনি এই জায়গাটাকে চেঞ্জ করতে পারবেন না। কারণ ওই এই গ্রুপটার কথা যদি বলেন উনারা হচ্ছে নো ভ্যাট মুভমেন্ট করছিল হুম, প্রাইভেট ইউনিভার্সিটিতে। কারণ পাবলিক ইউনিভার্সিটিতে আগে ধারণা ছিল যে যারা টাকা পয়সাওয়ালা লোকজন ওনারা হচ্ছে প্রাইভেটে পড়ে। কিন্তু হুম। তা তো না। মানে আপনি পাবলিকে তো সবাই চান্স পায় না। হ্যাঁ, তো সুতরাং মধ্যবিত্তর প্রচুর লোকজন হচ্ছে প্রাইভেটে পড়ে। উনারা কিন্তু নো ভ্যাট মুভমেন্ট করছে হুম, এবং এটা সাকসেসফুল হইছে। তারপরে ওই যে নিরাপদ সড়ক আন্দোলন তো ওই গ্রুপটাই করছে। হুম, এগুলি তো আসলে পলিটিক্যাল ইস্যু। হুম, এগুলি তো সোশ্যাল ইস্যু না। হ্যাঁ, কোটা বিরোধী মুভমেন্ট তো আসলে পলিটিক্যাল ইস্যু। হুম, তো সুতরাং আমি দেখি পলিটিক্যাল কনসিয়াসনেস আমাদের মধ্যে হুম, আছে। কিন্তু ওই যে সিস্টেমের যে জায়গাটা, এটা হচ্ছে এন্ট্রি ব্যারিয়ার দিয়ে রাখা আছে। আপনি যদি দেখেন এটা বলা হচ্ছিল যে হচ্ছে সম্ভবত বিএনপির প্রায় 65% লোক হচ্ছে আপনার ঋণ গ্রহীতা আরকি। ওই ঋণ খেলাপি তো আর বলা যায় না। ওনারা হচ্ছে ব্যবসায়ী লোকজন। আরেকটা জিনিস দেখবেন ওনারা কিন্তু জমিদার শ্রেণীরও লোকজন। মানে ওই এলাকার সবচেয়ে বড় লোকটা। মানে বা ট্র্যাডিশনালি বড়লোক। আওয়ামী লীগেরও বিএনপিরও এরকম। কিন্তু আমরা আ মানে এখনকার যারা Gen Z লিডাররা আছেন, উনারা দেখবেন ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব বেশি নাই। উনারা কিন্তু মিডল ক্লাসের লোকজন। তো এখানে বাংলাদেশী মুসলমানের মিডল ক্লাসের আসলে পলিটিক্যাল ক্ষমতাটা আমরা কখনোই দখল করতে পারি নাই। ফজলুল হকের কথা বলা হয়। কিন্তু ফজলুল হক তো পরে আসলে জমিদারদের সাথে আঁতাত করছেন। উনার প্রজা পার্টি তো আর শিক্ষিত মিডল ক্লাসের শক্তি হয়ে ওঠে নাই।
উনি মুসলিম লীগের সাথে গেছেন, ওই জমিদারদের সাথে আবার হয়ে গেছে। আওয়ামী লীগের কথা যদি দেখেন, আওয়ামী লীগ তো ঘুরে ফিরে সেই ওই পাকিস্তান আমলে যারা বড়লোক হইছে, বাঙালি পরিবাররা, বড়লোক পরিবাররা ছিল তাদের মধ্যেই হইছে। বিএনপি ওদেরকে সরাইছে। সরাইয়া হইতেছে যে নতুন ধনিক শ্রেণী তৈরি হইছে। কিন্তু উনারাও দেখবেন যে এখন একটা ওই বে মে তার বিএনপি লিডারের ছেলে, বিএনপি লিডারের মেয়ে, সে মানে হ্যাঁ, হ্যাঁ, ওই যে গ্রুপটাই, ওই ক্লাসটাই চলতেছে। নট অনলি পরিবারতন্ত্র। ওই ক্লাসটা হচ্ছে ডমিনেট করতেছে। আপনি আমাদের যে মধ্যবিত্ত সমাজ, উনারা কিন্তু আর পাওয়ারের জায়গাটাতে অ্যাক্সেস করতে পারতেছে না। ওই যে শিক্ষায় হয়তো সচিব-টচিব হইয়া পরে রিটায়ার্ড কইরা কিছু আসতে পারতেছে। কিন্তু অ্যাজ এ ক্লাস আমাদের কিন্তু পলিটিক্যাল পাওয়ারটা নাই। তো ওই জায়গাটা এখনো আছে। তো আমি দেখি যারা নতুন পলিটিক্যাল পার্টি করতেছেন, ওই পলিটিক্যাল ভ্যাকুয়াম এর জায়গাটাকে যদি উনারা মানে গ্র্যাপস করতে পারে, ওখানে একটা পলিটিক্যাল আইডেন্টিটি তৈরি করতে পারে, তাইলে সেটা খুবই সম্ভব যে একটা আরো ভালো পলিটিক্যাল জায়গার দিকে যাব। একটাই ঘটনা হচ্ছে যে ওই উনাদের বয়স যেহেতু ৩০ এর কম, উনাদের কিন্তু ইকোনমিক অ্যাক্সেস গুলা নাই। হ্যাঁ, মানে আপনি দেখবেন যে একটা পরিবারের মানে লোকজনের ইকোনমিক পাওয়ারটা গেইন হইতে ৪০-৫০ বছর লাগে। মানে আপনি বাপের উত্তরাধিকারগুলি পাবেন, নিজে কিছু সম্পদ পাবেন। এই যে হাদি ধরেন যে মারা গেল রিক্সাতে চলতে গিয়ে। তার বয়স যদি 35 প্লাস হইতো, এমনিতেই সে গাড়ি এফোর্ড করত। কারণ আপনার ওই জায়গাটাতে যাইতে তো চাকরি-বাকরি করে যাইতে তো সময় লাগে। তো এই কারণে ইকোনমিক অ্যাক্সেস টা হচ্ছে সমস্যা। তো ওইটাকে যদি উনারা পলিটিক্যালি মানে একটা বেইস এ তৈরি করতে পারেন আরকি। তাইলে আমি মনে করি যে এখানে চান্সেস আছে। কারণ পলিটিক্যাল কনসিয়াসনেস যেটা আমরা একবার অ্যাচিভ করছি, সেই জায়গা থেকে আমরা তো আর বের হয়ে আসব না। মানে ওইটাকে তো আর আপনি আন্ডো করতে পারবেন না। তো এই ন্যারেটিভটা ভুল যে আই হেট পলিটিক্স ছিল। আমি বরং দেখি এই জেনারেশনটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে পলিটিক্যালি কনসিয়াস একটা জেনারেশন। এবং উনাদেরকে যদি হতাশ না করে দেওয়া হয় নানানভাবে, তাইলে উনারা যদি আশাটাকে ধরে রাখতে পারেন, আমি মনে করি ফিউচারে চান্সেস হাই যে আমরা একটা ভালো পলিটিক্যাল কালচার এর দিকে যাইতে পারবো। তো কিন্তু ওই লাইগা থাকতে হবে আরকি। এটা খুব কঠিন কাজ। উই হোপ যে আসলে ফিউচারটা এভাবেই টার্ন আউট করে। তো ভাইয়া ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক যারা দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।